এই প্রথমবার আপনারা শুনছেন প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল গল্পটির বাংলায় অডিও রূপান্তর। গল্পটির ভাবানুবাদ করেছেন লেখক অভিক পোদ্দার। আজ 24শে ডিসেম্বর। দিনের বেলার আয়তন এখন বেশ ছোট। লন্ডন শহরে এখন হাড় কাঁপানো শীত, আর তেমনি ঘন কুয়াশা। সামনের বাড়িটাও যেন দেখাচ্ছে অস্পষ্ট ছায়ার মতন। কিন্তু শীতের কষ্ট আর কুয়াশার দাপাদাপি ভুলে লন্ডনের মানুষ এখন মেতে উঠেছে আসন্ন উৎসবের আনন্দে। আগামীকালই যে বড়দিন, সারাটা বছর ধরে সকলে যে এই দিনটার জন্যই অপেক্ষারত। বড়দিনের এই উৎসবটুকু প্রাণ ভরে উপভোগ করার জন্য সকলেই যে যার সামর্থ্য মতো আয়োজন করছে। বড় লোকেরা হৈ হৈ করে দামি জিনিস, দামি খাবার আর দামি সাজ পোশাক কিনছে। উজ্জ্বল আলোর রোশনাই সাজাচ্ছে বাড়িঘর। আর গরিবেরা অল্প দামি জিনিসের মধ্যে দিয়েই পূরণ করছে নিজের স্বাদ। খালি একজন লোক ছাড়া, তার নাম অ্যাভেঞ্জার স্ক্রুজ। স্ক্রুজ অ্যান্ড মার্লে নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানটির এখন একমাত্র মালিক সে। তার অংশীদার জেকব মার্লে মারা গেছেন বহুদিন হল, কিন্তু স্ক্রুজ তার নামটি প্রতিষ্ঠানের নাম থেকে বাদ দেয়নি। তাই তার আপিসের সামনে এখনো সাইনবোর্ডে ঝোলে স্ক্রুজ অ্যান্ড মার্লে। অদ্ভুত লোক এই অ্যাভেঞ্জার স্ক্রুজ। এখন তার অনেক বয়স, কিন্তু ধর্মের প্রতি একটুও ভক্তি নেই। তার এই জীবনে একমাত্র প্রিয় জিনিস হচ্ছে পয়সা। কিভাবে প্রচুর টাকা রোজগার করা যায় সে চেষ্টায় সে সারা জীবন করে এসেছে। অন্য কোনো দিকে ফিরে তাকায়নি পর্যন্ত। রোজগারের নেশায় স্ক্রুজ এমনই মেতে রইল যে বিয়ে করার সময় পর্যন্ত পেল না। তাই অত বড় বাগান বাড়িতে সে এখন সম্পূর্ণ একা। কারোর সঙ্গে স্ক্রুজ মেশে না কোনোদিন, তাই তাকেও সবাই এড়িয়েই চলে। রাস্তা দিয়ে যখনই সে হাঁটে, কেউ তাকে বলে না, মিস্টার স্ক্রুজ, কেমন আছেন? কোনো ভিখিরি তার কাছে এসে ভিক্ষে চায় না। কোনো ছেলেই তাকে জিজ্ঞেস করে না এখন কটা বাজে। যদিও সেই জন্য স্ক্রুজের কোনো দুঃখ নেই। সে তো এটাই চায়, মানুষকে যত দূর সম্ভব দূরে সরিয়ে রাখাই ওর জীবনের আদর্শ। চব্বিশে ডিসেম্বর বিকেলে স্ক্রুজ আপিসের সামনে টেবিলে বসে নিজের মনেই ভাবছিল, এবছরটা বেশ মুনাফা করা গেল। ভাবগতিক দেখে মনে হয় সামনের বছর এই লাভ আরো বেশি হবে। এদিকে তার পাশের ছোট ঘরটিতে বসে হিহি করে কাপুনির সঙ্গে কাজ করে যাচ্ছিল তার কেরানি বব ক্র্যাচিট। বেচারা ক্র্যাচিট স্ক্রুজের কাছ থেকে সে এতই কম মাইনে পায় যে সেই টাকায় তার সংসার চলে না। তার উপরে আগামীকাল বড়দিন। ঘরে তার স্ত্রী এবং অনেকগুলো কচি বাচ্চা আছে। বড়দিনের সময় তাদের জন্য যে কিছু কিনে দেবে এমন পয়সাও বেচারার হাতে নেই। অন্য মনিবেরা বড়দিনের সময় কর্মচারীদের বোনাস দেয়, আর স্ক্রুজ বোনাস তো দেয়ই না, উপরি বড়দিনের ছুটিটুকু অবধি না দিতে পারলেই যেন বাঁচে। তবু ক্র্যাচিট মুখ বুঝে তার আপিসে কাজ করে যায়, নইলে তার পরিবারের লোকেরা খাবেই বা কি। কিন্তু আজ ক্র্যাচিট কিছুতেই সহ্য করতে পারছে না। একে কাজের মারাত্মক চাপ, তার উপর শীতের দাপট প্রচণ্ড। ঘরের আগুন প্রায় নিভেই গেছে, ফলে শীতটা লাগছে আরো বেশি। কিন্তু আগুন জ্বালাবার উপায় নেই, কারণ কয়লার বাক্সটা রয়েছে স্ক্রুজের কাছে। শেষটায় আর সইতে না পেরে ক্র্যাচিট ভাবল, যাই বরং একটু কয়লা নিয়ে আসি। এটা ভেবে ক্র্যাচিট খন্তাটা হাতে নিয়ে চলল কয়লার বাক্সের দিকে। তাকে এইভাবে ওদিকে এগিয়ে যেতে দেখেই স্ক্রুজ চোটে মোটে হাঁক দিল, এই কোথায় যাচ্ছ? আগে আমার ঘরের আগুনটা নিভে গেছে। আগুনটা নিভে গেছে? ওসব নবাবই এখানে চলবে না। যাও
নিজের জায়গায় বসে কাজ করো, যাও। অত আরামের যদি দরকার, চাকরি ছেড়ে দিলেই তো হয়, কিংবা অন্য জায়গায় কাজ খুঁজে নাও না, সেখানে অনেক আরাম পাবে। যত সব লক্ষ্মী ছাড়া সুখের পায়রা এসে জোটে কিনা আমারই কাছে। একে শীতের কষ্ট, তার উপরে এই অপমান। বেচারা ক্র্যাচিট অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে ফিরে গেল ঘরের দিকে। মনে মনে ভাগ্যকে অভিশাপ দিয়ে সে বলল, যদি না সংসারী হতাম, এক্ষুনি চলে যেতাম ইচ্ছাশঙ্কর বুড়োর কাজ ছেড়ে দিয়ে। মনের ভেতর এই কথাটুকু বলে আর কোনো উপায় না দেখে ক্র্যাচিট মোমবাতির আগুনেই নিজের হাতগুলোকে একটু গরম করার চেষ্টা করল। এই সময় হঠাৎ একজন প্রচন্ড হাঁক ডাক জুড়ে এসে ঢুকলো বুড়ো স্ক্রুজের ঘরে। তার হাতে অনেকগুলো বাক্স আর বান্ডিল। সেটার কোনোটাতে রয়েছে খাবার দাবার, কোনোটা আবার পোশাক আশাকে ঠাসা। এই লোকটি বয়সে জোয়ান, দেখে মনে হলো অত্যন্ত ফুর্তিবাজ। চেহারাটি অত্যন্ত সুন্দর, দু চোখ বুদ্ধিতে উজ্জ্বল। হৈ হৈ ভঙ্গিতে স্ক্রুজের ঘরে ঢুকেই সে বলল, মামা, শুভ বড়দিন, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এখানে এসেছিস কেন? তোরা তোরা যত সব বুঝলো কি? সে কি বড়দিন বুঝরু কি? না না মামা, তুমি সেটা নিশ্চয়ই বলতে চাওনি। বলতে চাইনি? হ্যাঁ, সেটাই বলেছি, শুভ বড়দিন। তা তোর কি রে? তুই তো একটা হাব হাতে, তোর আবার আনন্দ কিসের? বেশ, তাই হলো। আমার না হয় কোনো আনন্দ নাই বা রইল, কিন্তু তোমার আনন্দ না থাকার তো কোনো কারণ নেই মামা। তুমি তো বড় লোক। এসো তাহলে বড়দিনের দিন তুমি আমোদ আহ্লাদ করো। যা দেখি, আমায় বিরক্ত করিস না, দূর হ। এই আইন যদি আমার হাতে থাকতো, তাহলে তোদের মতো নিষ্কর্মা অপদার্থ বড়দিনওয়ালাগুলোকে না জ্যান্ত পুড়িয়ে মারতুম। হ্যাঁ, এখন যা, আশ মিটিয়ে বড়দিন পালন কর। আমি আমার মতো করেই বড়দিন পালন করবো। হ্যাঁ, এই ব্যাপারে তোকে কোনো পরামর্শ দিতে হবে না। তুমি বড়দিন পালন করবে? সে কি মামা, তুমি তো কোনোদিন বড়দিন পালন করো না। ঠিক বলেছিস, করি না আর করবো না। তোরা করকে, এই করে খুব লাভ হোক তোদের, যত সব হাবাতের দল। মামা, এমন অনেক জিনিসই তো আছে যা থেকে আমার কোনোদিন কোনো লাভ হয়নি, কিন্তু বড়দিন তার মধ্যে পড়ে না। এর মতো ভালো জিনিস আমার কাছে আর কিচ্ছু নেই গো। এই একটা দিনে আপামর মানুষের তফাৎ ঘুচে যায়। সবাই মন খুলে কথা বলে, প্রাণ ভরে আনন্দ করে। তাই সারাটা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আজ পর্যন্ত বড়দিন পালন করে আমি একটা আধুলিও পাইনি। তবু আমি জানি এতে ভালোই হয়েছে আর ভালোই হবে। এমন সময় পাশের ঘর থেকে শোনা গেল হাততালির শব্দ। স্ক্রুজের ভাগ্নের এই কথাগুলো বব ক্র্যাচিটের এতটাই ভালো লেগেছিল যে নিজের অজান্তেই মুহূর্তে জম মনিবের উপস্থিতি ভুলে গিয়ে সে হাততালি দিয়ে উঠেছে। কিন্তু স্ক্রুজ এই বেয়াদবি সহ্য করবার পাত্র নয়। তৎক্ষণাৎ সে পিছনে ফিরে ক্র্যাচিটকে দিল এক দাবরানি। বলল, খবরদার, আর একবার যদি এরকম দেখি নাই, তাহলে সেই মুহূর্তে ঘাড় ধরে আমার অফিস থেকে বার করে দেব। তখন বড়দিনের ফুর্তি না বেরিয়ে যাবে। এই কথা শুনে ক্র্যাচিট মনে মনে আহত হয়ে মুখ নিচু করে নিজের কাজে মন দিল। স্ক্রুজের ভাগ্নে এসব দেখে বলল, আহা, রাগ করছো কেন মামা? রাগ করো না। শোনো, আগামীকাল রাত্রে আমার বাড়িতে খাবার জন্য তোমার নিমন্ত্রণ রইল। আসছো তো? যা যা, জাহান্নামে যা, তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বলে স্ক্রুজ মুখ গোঁজ করে ফাইলের দিকে মন দিল। ঘর ছেড়ে বেরোনোর আগে ভাগ্নে আবার বলল, কি আর করব মামা, আমারই বরাত খারাপ। তোমায় কিছুতেই বোঝাতে পারলাম না, তুমি কোনো কথাই শুনলে না আমার। যাক, তুমি যতই মুখ গোমরা করে বসে থাকো, আমি কিন্তু এই আনন্দের দিনে একদম মুখ ভার করব না। আচ্ছা মামা, চলি এখন তবে। ভাগ্নে বিদায় হতেই আরও দুজন লোক এসে ঢুকল স্ক্রুজের ঘরে। তাদের হাতে বেশ কিছু কাগজপত্র। প্রথমেই নমস্কার জানিয়ে তারা বলল, এই তো স্ক্রুজ অ্যান্ড মার্ডার অফিস।
আচ্ছা, আমরা নিশ্চয়ই মিস্টার স্ক্রুজ অথবা মিস্টার মার্লের সঙ্গে কথা বলছি। নীরস স্বরে স্ক্রুজ জবাব দিল, মিস্টার মার্লে বহুদিন হলো মারা গেছেন। আমি মিস্টার স্ক্রুজ। বলুন, কি চাই আপনাদের? এই কাগজখানা দেখুন, এটা দেখলেই বুঝতে পারবেন। বলে আগন্তুকের একজন একটা বড় বান্ডিল খুলে একখানা কাগজ বার করে ধরিয়ে দিল স্ক্রুজের হাতে। আগন্তুকদ্বয়ের কথার ভাবভঙ্গি দেখেই মনে মনে একটা ঝঞ্ঝাটের আভাস পেল স্ক্রুজ। বিরক্ত মনে কাগজখানার উপর চোখ বুলিয়ে নিয়ে সে বলল, এসব কি? হ্যাঁ, এইবার মুখ খুলল দ্বিতীয় আগন্তুক। আগে গরিবদের জন্য, যারা খেতে পায় না তাদের জন্য চাঁদা তুলতে বেরিয়েছি। যিনি যা দেবেন শ্রদ্ধার সঙ্গে তাই গ্রহণ করা হবে। গরিবদের জন্য চাঁদা? কেন কেন কেন? তাদের অভাব কিসের? হ্যাঁ, জেলখানাগুলো কি তাদের আর রাখতে রাজি হচ্ছে না? শ্রম শিবিরগুলো কি বন্ধ হয়ে গেছে নাকি? না না, সেটা না। জেলখানা আর শ্রম শিবিরগুলো আগের মতোই খোলা আছে। তো গরিবদের জন্য এত ভাবছেনি বা কেন? হ্যাঁ, তারা সেখানেই যাক না। এত মানুষ তো সেখানে যেতে পারবে না। অদ্ভুত, জানেন, তারা মরবে তবু সেখানে যাবে না। সেই ভালো, তারা মরুক। দেহের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাজে লোকগুলো যদি মরে তাহলে দেশেরই মঙ্গল হবে। আগে ব্যাপারটা একটু সহানুভূতির সঙ্গে বোঝার চেষ্টা করুন প্লিজ। দেখুন, এখন বড়দিনের সময়, বড় লোকেরা সবাই আশ মিটিয়ে আমোদ আহ্লাদ করছে, কিন্তু গরিবরা মুখ চুন করে পড়ে আছে। একপাশে তাদের কিছু করার মতো, কিছু কেনার মতো পয়সাও নেই। কিন্তু এরকমই বা কেন হবে বলুন? বড়দিন কি কেবল বড় লোকেদের উৎসব? বরং আসুন না, আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে উৎসবের দিনে গরিবদের মুখেও হাসি ফোটে। আপনারা কিছু যদি চাঁদা দেন, তাই দিয়ে গরিবদের খাবার আর পোশাক কিনে দেওয়া হবে। আমরা সবাই মিলে ওদের না দেখলে আর কেই বা দেখবে ওদের বলুন? তাহলে আপনার নামে কত চাঁদা লিখব? 1 পয়সাও না। আমি নিজেই বড়দিনের সময় আমোদ করি না, তাই অন্য সব কুড়ে নিষ্কর্মা হতভাগাদের আমোদ করার জন্য পয়সা দিতেও আমি রাজি নই। আচ্ছা, আপনারা তাহলে এখন আসুন। নমস্কার। এই শুনে ভদ্রলোকদ্বয় অনুনয়ের সুরে বলল, আগে বলছিলাম, মানে একটু ভালো করে বিবেচনা করে দেখুন যদি কিছু। আপনারা অযথা সময় নষ্ট করছেন। আমি এক কথার মানুষ, যা বলবার প্রথমবারেই বলে দিয়েছি, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। নিরাশ হয়ে আগন্তুক দুজন চলে গেল। স্ক্রুজ ডুবে গেল ফাইলের মধ্যে। এভাবেই কেটে গেল আরো কিছু সময়। অবশেষে আপিস বন্ধ করার সময় এলো। কাগজপত্র ড্রয়ারে ঢুকিয়ে সেটা বন্ধ করে বুড়ো স্ক্রুজ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। বব ক্র্যাচিটও বেরিয়ে এলো তার একরত্তি খোপ ছেড়ে। দরজায় তালা দেওয়ার সময় স্ক্রুজ বব ক্র্যাচিটের উদ্দেশ্যে বলল, তোমার কাল সারাদিন ছুটি চাই, তাই তো? আগে যদি কোনো অসুবিধে না থাকে। অসুবিধা? অসুবিধা যথেষ্টই আছে। যদি তোমার মাইনে থেকে একটা পয়সা কাটি, তাহলেই তুমি বলবে তোমার উপর অবিচার করা হলো। আর তুমি যে একটা পুরো দিন কাজ না করে পয়সা নেবে, এতে আমার উপর অবিচার করা হচ্ছে না? প্রত্যেক বছর এই 25শে ডিসেম্বর আমাদের পকেট কাটবার ব্যবস্থা সরকার করেই দিয়েছে। যাক, কাল অফিস বন্ধই থাকবে, কিন্তু পরশুদিন সকাল সকাল অফিস এসে আমায় কৃতার্থ করো, বুঝলে? বুঝেছি। আচ্ছা, এখন চলি স্যার। মেরি। বিদায় নেবার সময় সে মনিবকে বড়দিনের শুভেচ্ছা জানাতেই যাচ্ছিল, কিন্তু চটজলদি সে সামলে নিল। কর্মচারী চলে গেলে তার দিকে তাকিয়ে স্ক্রুজ মুখ বেঁকিয়ে বলল, সব বুঝলো কি? বড়দিন? বড়দিন ভারী আমার বড়দিন রে। অফিস থেকে বেরিয়ে স্ক্রুজ প্রথমে গেল একটা হোটেলে। রোজ এখানেই সে খাওয়া দাওয়া করে। প্রতিদিনের মতোই সে নিরানন্দভাবে খেল।
তারপর বাড়ি গেল। যে বাড়িটায় সে থাকে তার মালিক আগে ছিল তারই অংশীদার জেকব মার্লে, কিন্তু এখন এ বাড়ি স্ক্রুজের। সে একাই এখানে থাকে। সারা বাড়িটা অন্ধকার, এতটাই অন্ধকার যে স্ক্রুজের নিজের পর্যন্ত সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসতে অসুবিধা হচ্ছিল। তবু অতি কষ্টে হাতড়ে হাতড়ে উপরে উঠে সে চাবির গোছা বের করে ঘরের দরজা খুলতে গেল। কিন্তু সে যা দেখল তাতেই তার বুকের জল শুকিয়ে এলো, হিম ধরল সারা শরীরে। ডালার উপর ভাসছে তারই পরলোকগত অংশীদার জেকব মার্লের মুখ। এই দৃশ্য দেখে অন্য কেউ নিশ্চয়ই ভয়ে অজ্ঞান হয়ে যেত, কিন্তু স্ক্রুজের মনের জোর খুব বেশি। সে কটমট করে তাকালো সেই মুখটার দিকে, সঙ্গে সঙ্গে যেন মুখটা মিলিয়ে গেল। স্ক্রুজ তখন নিঃশ্বাস ফেলে বলল, আজ খুবই খেয়াল যত দুর্ভোগকে যাচাই। মুখে কথা বললেও মনে কিন্তু সে খুব শান্তি পেল না। ভালো করে দরজা বন্ধ করে দিয়ে নিজের ঘরে ফিরে সে ভাবতে লাগলো, এরকম কেন হলো? শেষটায় আমি কিনা আজ খুবই স্বপ্ন দেখলাম। হ্যাঁ, কোনোদিন তো এমনটা হয়নি। আশ্চর্য, ঠিক যেন তার মুখ। কিছুটা জোর করেই মন থেকে সেসব ঝেড়ে ঝুড়ে ফেলে দিয়ে স্ক্রুজ বলল, ধ্যাত্তেরি, যত সব গাঁজাখুরি। মারলে সেই কবেই শিঙে ফুঁকেছে। সে আজ এখানে আসবে কি করে? তবু মনে যেন শান্তি পেল না। ভালো করে নিশ্চিন্ত হবার জন্য স্ক্রুজ তন্ন তন্ন করে সমস্ত ঘরগুলো খুঁজে দেখল, বিছানার চাদর তুলে দেখল, খাটের তলায় ঢুকে দেখল, এমনকি পোশাক পরিচ্ছদগুলো উল্টে পাল্টে দেখল। না, কোথাও কেউ নেই। হাঁপ ছেড়ে সে বলল, যা ভেবেছি তাই। মনের ভুলেই এসব আজ খুবই স্বপ্ন দেখছি। যাক, এইবার স্যুপ খেয়ে শুয়ে পড়ি। আগুনের ধারে আয়েশ করে বসে স্ক্রুজ স্যুপের পেয়ালা হাতে চুমুক দিল। কিন্তু এত সবের পরেও তার মন পুরোপুরি নিশ্চিন্ত হতে পারল না। থেকে থেকে কেবলই মার্লের মুখটা মনে পড়ল। একটু ভেবে অধৈর্য হয়ে স্ক্রুজ বলল, ধ্যাত্তেরি, নিকুচি করেছে, যত সব ছাই ভস্য ভেবে মরছি। এই ভেবে স্ক্রুজ তড়িঘড়ি লাফিয়ে উঠে ঘরময় কয়েকবার পায়চারি করে ফের ধপ করে চেয়ারে বসে পড়ল। কিন্তু সঙ্গে সঙ্গেই এমন একটা ব্যাপার ঘটল যাতে তার বুদ্ধি শুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়ে গেল। ঘরের এক কোণে একটা পুরনো ঘণ্টা ছিল। বহুদিন সেটা বাজানো হয়নি। হঠাৎই ক্রুজের মনে হলো ঘণ্টাটা যেন নড়ছে। তারপরেই একটু শব্দ শোনা গেল, খুব ক্ষীণ, আর এরপর এই ঘণ্টাটা বেজে উঠল সজোরে। বেশিক্ষণ নয়, আধ কি 1 মিনিট হবে, কিন্তু স্ক্রুজের মনে হলো সেটা যেন 1 ঘন্টা ধরে বেজেই চলেছে। এই আওয়াজ যেন আর থামবেই না। ঘন্টার আওয়াজ যেই না থামলো, অমনি নিচে শোনা গেল একটা শব্দ। শব্দটা ঠিক যেন শেকলের ঝনঝন আওয়াজের মতোই। স্ক্রুজ গল্পে শুনেছিল পোড়ো বাড়িতে ভূতেরা নাকি এইরকম করেই আওয়াজ করে। সেই গল্পটাই একবার মনে করে আবার যেন মন থেকে উড়িয়ে দিয়েই সে বলল, ধুচ্ছাই, যত সব গাঁজাখুরি। শব্দটা কিন্তু ক্রমশই তার কাছে আসতে লাগলো। নিচের তলা সিঁড়ি দিয়ে উঠে বারান্দা হয়ে শব্দ করে কে যেন এদিকেই এগিয়ে আসছে। পরক্ষণে স্ক্রুজের ঘরের দরজাটা খুলে গেল, আর তৎক্ষণাৎ একজন এসে দাঁড়ালো স্ক্রুজের সামনে। আরে কি আশ্চর্য, এ যে জেকব মার্লে! কিন্তু এ কি পোশাক তার পরনে! জামা, কোট, প্যান্ট সব ঠিকই আছে, কিন্তু তার গায়ের উপরে জড়ানো একটা বড় শেকল,
আর তাতেই ঝুলছে এক রাস তালা, চাবি, ক্যাশ বাক্স, হিসেবের খাতা আর বড় বড় থলে। তার মুখের চারিধারে বাঁধা মোটা ব্যান্ডেজ। ওর শরীরটা একদম স্বচ্ছ, এতটাই স্বচ্ছ যে স্ক্রুজ সামনে থেকেই তার পিঠের বোতামগুলো দেখতে পেল। স্ক্রুজ থ হয়ে বসে রইল খানিকক্ষণ। তার কথা বলার শক্তি কেউ যেন কেড়ে নিয়েছে। আরো কিছুক্ষণ সময় পরে অনেক কষ্টে সে কোনো রকমে বলল, তুমি আমার কাছে কি চাও? অনেক কিছু, বলল সে। এই যে মারলেরই গলার স্বর, তাতে কোনো সন্দেহ নেই। স্ক্রুজ বলল, তুমি কে? তুমি বলো আমি কে ছিলাম। স্ক্রুজের গলার স্বাভাবিক আওয়াজ এতক্ষণে ফিরে এসেছে। সে গলাটা চড়িয়েই বলল, কে ছিলে তুমি? যখন বেঁচে ছিলাম তখন ছিলাম জেকব মার্লে। তখন ব্যবসায় আমি তোমার অংশীদার ছিলাম। সন্দেহের চোখে চাইল স্ক্রুজ। সেদিকে চেয়েই বলল, তুমি বসতে পারো? পারি। বসো তাহলে। এরকম একটা স্বচ্ছ মূর্তি যে কোথাও বসতে পারে, স্ক্রুজের সেটা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু সে যখন দেখল মূর্তিটা আগুনের দিকে মুখ করে বসে পড়ল, তখন তার সেই সন্দেহ ভাঙল। বসা মাত্র অবয়বটি বলল, দেখতেই তো পাচ্ছ আমি জেকব মার্লের প্রেতাত্মা। কিন্তু তবুও তোমার সন্দেহ হচ্ছে কেন এবেঞ্জার? তার কারণ হজমের গন্ডগোল হলে তবেই লোকে এইরকম ভুলভাল খেয়াল দেখে। নিশ্চয়ই আমিও খারাপ কিছু খেয়েছি, তাই বদ হজমের ফলে ভুলভাল দেখছি। সব বাজে। স্ক্রুজের কথা শেষ হওয়া মাত্র সেই ছায়ামূর্তি এমন এক বিকট চিৎকার করে উঠল, স্ক্রুজের অন্তরাত্মা পর্যন্ত খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। তারপর সে সজোরে শেকলটাকে ধরে নাড়াতে লাগলো। সে কি ঝনঝনানির শব্দ, শুনলে কানে তালা লাগে। কিন্তু এরপর সেই ছায়ামূর্তি যা করল, তাতে স্ক্রুজের শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে উঠল। ছায়ামূর্তির মাথায় যে ব্যান্ডেজটা বাঁধা ছিল সেটা সে খুলে ফেলল, আর অমনি তার মুখটা হা হয়ে গেল। সে কি বিরাট হা! চোয়ালটা পৌঁছলো একেবারে বুকের কাছে। এই দৃশ্যে স্ক্রুজ ভয়ে শিউরে উঠল। চেঁচিয়ে উঠে সে বলল, দোহাই তোমার, না ঘাট হয়েছে আমার। মাফ করো। কেন তুমি এমন কি ভয় দেখাচ্ছ আমাকে? এইবার তোমার বিশ্বাস হচ্ছে নাকি তাও হচ্ছে না? হচ্ছে 100 হচ্ছে। কিন্তু তুমি কেন আমার কাছে এসেছো কেন? কারণ বেঁচে থাকতে আমি কারো সঙ্গে মিশিনি, তাই মরার পরেও আমায় প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। বেঁচে থাকাকালীন যে সমস্ত জিনিস আমি বরাবর এড়িয়ে চলেছি, এখন সেই সব ব্যাপারই দেখে বেড়াতে হচ্ছে আমায়। কিন্তু তোমার শরীরে শেকল দিয়ে বাঁধা কেন? এই শেকল আমি নিজেই তৈরি করেছিলাম যখন বেঁচে ছিলাম তখনই। আর কোনোদিন কোথাও যাইনি, কারো সঙ্গে মেলামেশা করিনি। খালি টাকা রোজগারের নেশায় আমি চিরদিন মেতে থেকেছি, আর সেজন্যই সারাটা জীবন বিকিয়ে দিয়েছি। আর ঠিক সেই সময় এই শেকলে নিজেকে বেঁধেছি, যা মরার পরেও এই বাঁধনে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমায়। আজ তোমার কাছে কেন এসেছি তা জানো কি? শোনো তবে, সাবধান করতে, সাবধান যাতে তোমারও এই আমার মতো এমন দশা না হয়। অশেষ ধন্যবাদ তোমাকে জেকব। আমি জানি
তুমি বরাবরই আমার সত্যিকারের বন্ধু ছিলে। এক এক করে তোমার সঙ্গে 3 জন অপার্থিব ব্যক্তির দেখা হবে। আগামীকাল রাত 1টার সময় একজন, পরশু ঠিক এই সময় আর একজন, আর তারপরের দিন ওই সময় আরো একজনের সঙ্গে তোমার দেখা হবে। তারাই তোমায় বুঝিয়ে দেবে কি রকমের ভুল রাস্তা ধরে তুমি চলেছ। আচ্ছা, আমি এখন চলি। এই বলে সেই অবয়ব ফের তার মাথার ব্যান্ডেজ বেঁধে নিল। তারপর এগিয়ে গেল জানালার দিকে। যতই সে এগোয়, জানালাটাও ততই একটু একটু করে উপরে উঠতে থাকে। শেষমেশ জানালার ধারে গিয়ে সেই আত্মা বলল, এদিকে এসো অ্যাভেঞ্জার। মনে ভয় নিয়েই স্ক্রুজ সেই দিকে গেল। তার যাওয়ার সঙ্গে সঙ্গেই মার্লের প্রেতাত্মা লাফিয়ে পড়ল জানালা দিয়ে, মিশে গেল মিশ কালো অন্ধকারের মধ্যে। স্ক্রুজ কৌতূহলে অধীর হয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে দেখল। সে দেখতে পেল বাতাসে ভেসে বেড়াচ্ছে অগুন্তি ছায়ামূর্তি। প্রত্যেকেই মার্বেলের মতন স্বচ্ছ, শেকলে বাঁধা, আর তাতে ঝুলছে তালা, ক্যাশবাক্স, হিসেবের খাতা আর বড় বড় থলে। এইসব তাদের মধ্যে 2-1জনকে চিনতেও পারল স্ক্রুজ। বেঁচে থাকাকালীন প্রত্যেকেই ছিল হাড় কঞ্জুস, জীবনে কারোর সঙ্গে মেশেনি কিংবা কখনো একটু আমোদ আহ্লাদ করেনি। যতক্ষণ ওদের দেখা গেল, স্ক্রুজ অবাক হয়ে চেয়ে রইল। শেষে ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। তখন স্ক্রুজ জানালার ধার থেকে ফিরে এসে ঘরের দরজাটা ভালো করে খুঁটিয়ে দেখল। দরজাটা যেমন সে ভিতর থেকে বন্ধ করে রেখেছিল তেমনই রয়েছে, এক চুলও এদিক ওদিক হয়নি। দরজা পরখ করে দেখার পর স্ক্রুজ বলতে গেল, গাঁজা খুঁড়ি, কিন্তু বলেই সে থেমে গেল। এদিকে তখন তার বেজায় ঘুম পেয়েছে। জামা কাপড় ছাড়ার কথা ভাবলেও তার ক্লান্তি ঠেকছিল। তাই সে যে অবস্থায় ছিল সেভাবেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। তার ঘুমটা ভাঙল গির্জার ঘড়ির শব্দে। জেগে ওঠা মাত্র সে কিছুই দেখতে পেল না, কারণ তখন এতটাই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। এদিকে গির্জার ঘড়িটা বাজছে তো বেজেই চলেছে। 6, 7, 8, 9, 10, 11, 12। ঘড়ির বড় কাঁটাটা পুরোপুরি 12 ঘর ছোঁয়ার পর শব্দটা থামল। স্ক্রুজ তড়াক করে লাফিয়ে উঠে বলল, আরে 12টা বেজে গেছে। তাহলে কি আমি একটা গোটা রাত আর একটা গোটা দিন ঘুমিয়েছি? একেবারে পুরো 24 ঘন্টা? তাও কি সম্ভব? প্রথমে স্ক্রুজের মনে হলো গির্জার ঘড়িটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, কিন্তু তখনই তার নিচের ছোট ঘড়িটাতেও 12টা বাজল। তখন ওর মনে আর কোনো সন্দেহই রইল না যে সত্যিই 12টা বেজেছে। তখন সে ভাবল, এখন বোধহয় রাত 12টা নয়, বেলা 12টা। সূর্যের নিশ্চয়ই কিছু ব্যায়ামও হয়েছে, সেই জন্যই চারিদিক অন্ধকার। সন্দেহটা হতেই যাচাই করার জন্য সে জানালা দিয়ে বাইরের মুখ বাড়ালো, কিন্তু বাইরের রাস্তায় জনপ্রাণীর চিহ্ন অবধি নেই। বিছানায় ফিরে এসে শুয়ে সে ব্যাপারটা বোঝার চেষ্টা করল, কিন্তু অনেক ভেবেও কোনো কুল কিনারা পেল না। এমন সময় স্ক্রুজের ফের মনে পড়ল মার্লের ভূতের কথা। তখন আবার তার মনে সমস্ত ব্যাপারটা নিয়ে সন্দেহ জাগল। সে মনে মনে ভাবল, আচ্ছা, আমি স্বপ্ন টপ্ন দেখিনি তো। তারপরেই তার মনে পড়ল গত রাতের কথা। মার্লের ভূত বলেছিল আজ রাত ঠিক 1টার সময় একজন অপার্থিব ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসবে। তখনই সে ঠিক করল,
আর 1 ঘন্টা জেগেই থাকি, কিছুতেই ঘুমোবো না। দেখাই যাক কেউ আদৌ আসে কি না। 1টা বাজার অপেক্ষায় স্ক্রুজ বসে রইল, কিন্তু সময় যেন আর কাটেই না। অনেকক্ষণ পর শব্দ হলো। স্ক্রুজ মনে মনে বলল, 12:15। আবার খানিকক্ষণ পরে শব্দ হলো। স্ক্রুজ বলল, 12:30। এমনি করে আর একবার 1:45 শব্দ হয়ে গেল, তারপর 1টা। যেই না 1টা বাজা, অমনি স্ক্রুজের সামনের পর্দাটা আপনা থেকেই উঠে গেল। স্ক্রুজ অবাক হয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক ছায়া মূর্তি। এরকম আশ্চর্য চেহারা সে কোনোদিন দেখেছে বলে তো মনে হলো না। সেই মূর্তিকে দেখাচ্ছে ঠিক যেন একটা ছোট ছেলের মতো, কিন্তু মুখ চোখে তার ছেলে মানুষই নেই। যেন কোনো বয়স্ক লোক কোনো অলৌকিক শক্তিতে ছোট্ট ছেলের মতোই আকার পেয়েছে। চুলগুলো তার নেমে এসেছে ঘাড় অবধি। তাদের রং একেবারেই ধবধবে সাদা, ঠিক বুড়োর মতন, কিন্তু গায়ের রংখানা একেবারে কচি ছেলেদের মতন কাঁচা। তার হাত দুটো খুব লম্বা আর শক্ত, পা দুটো খালি, আর হাতে সে একটা ডাল ধরে আছে। তার পাতাগুলো পুরোপুরি সবুজ। তার গায়ের জামা কাপড় দুধের মতো সাদা রঙের, আর মাথার উপর একটা উজ্জ্বল মুকুট। সেই মুকুটে একটা মণিও বসানো রয়েছে। তা থেকে ঠিকরে যে আলো বেরোচ্ছে, তাতেই চারপাশের সব কিছু দেখা যাচ্ছে। স্ক্রুজ থ হয়ে কিছুক্ষণ চেয়ে রইল তার দিকে। তারপর সে বলল, আজ রাত্রিরে যার আসার কথা আছে, তুমি কি সেই? খুব মিষ্টি গলায় উত্তর এলো, হ্যাঁ। তখন স্ক্রুজ বলল, তুমি কে? আমায় চেনো না? আমি তো তোমার অতীতের বড়দিন। কিন্তু কি জন্যে তুমি এখানে এসেছো? হ্যাঁ, তোমারই ভালোর জন্যে। বিছানা ছেড়ে ওঠো, চলো আমার সঙ্গে। আমি যতক্ষণ তোমায় ধরে আছি। তার কথার মধ্যে এমন একটা কর্তৃত্বের সুর ছিল যে তা অগ্রাহ্য করার ক্ষমতা স্ক্রুজের ছিল না। তাকে বিছানা ছেড়ে উঠতেই হলো। ছায়ামূর্তি তার হাত ধরে নিয়ে চলল জানালার দিকে। স্ক্রুজ দেখল সেই ছায়ামূর্তি লাফিয়ে জানালা দিয়ে তাকেও নিয়ে যেতে চায়। এইবার বেজায় ভয় পেয়ে সে বলে উঠল, কি করে আমি লাফাবো? পড়ে মরে যাবো যে। ততক্ষণ তোমার কোনো ভয় নেই, চলো। জানালা দিয়ে বেরিয়ে তারা বাতাসে ভেসে ভেসে যেইখানটায় থামল, সেটা গ্রামের একটি রাস্তা। চারিদিকে খেলার মাঠ। কনকনে শীতের দিন, বরফের চাদরে মাঠটা ঢাকা রয়েছে। এ দৃশ্য দেখা মাত্রই অজান্তেই স্ক্রুজ বলে উঠল, কি আশ্চর্য! আমি যে এখানেই জন্মেছিলাম, এখানে এসে আমার ছেলেবেলা কেটেছে। ছায়ামূর্তি বলল, আমরা আরো এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে স্ক্রুজের নজরে পড়ল অনেক গাছপালা, বাড়িঘর, লোকজন। এ সবই যে তার চেনা। ছায়ামূর্তি বলল, যারা চলে গেছে এসব তাদেরই ছায়ামূর্তি। আমরা যেখানে আছি তা ওরা টের পাচ্ছে না। এই বলে ছায়ামূর্তি তাকে নিয়ে গেল ছোট্ট একটা স্কুল বাড়ির মধ্যে। সেখানে একটা ঘরে একটা ছোট্ট ছেলে বসে পড়াশুনো করছিল। আজ বড়দিন, সবাই আমোদ আহ্লাদে ব্যস্ত, কিন্তু এই বেচারের কথা কেউ ভাবছে না। এ একলা এখানে বসে আছে। এই ছেলেটা আর কেউ নয়, ছোট্ট স্ক্রুজ। নিজেকে চিনতে একটু দেরি হলো না স্ক্রুজের। ছোটবেলার এই করুণ ছবি দেখে তার শুকনো দু চোখ জলে ভরে উঠল। এমন সময় স্ক্রুজ দেখল
একটা লোক এসে জানালার ধারে দাঁড়িয়েছে। তার পরনে বিদেশিদের মতোই পোশাক, হাতে একটা কুড়ুল। একবার দেখেই তাকে স্ক্রুজ চিনতে পারল। সে বলে উঠল, আরে এ যে আলী বাবা। ধীরে ধীরে এরকম আরো অনেক লোক এসে সেখানে ভিড় করে দাঁড়ালো। স্ক্রুজ তাদেরকেও চিনতে পারল। ভ্যালেন্টাইন, তার ভাই অরসন, রবিনসন ক্রুসো, ফ্রাইডে। আরে তাদের সঙ্গে সেই সবুজ রঙের হলদে লেজওয়ালা তোতা পাখিটাও রয়েছে। ছোটবেলার স্ক্রুজ এদের কাহিনী দিন রাত পড়ত। আজ এতদিন বাদে আবার সেই কথা মনে হতেই মনটা তার মুচড়ে উঠল। একটা নিঃশ্বাস ফেলে সে বলল, বেচারা ছেলেটা। কার কথা বলছো? না, আমি সেই ছোট্ট ছেলেটার কথা বলছি। গতকাল রাত্রে সে এসে আমার দরজায় দাঁড়িয়ে গান গাইছিল। আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তাকে কিছু দিয়ে দিলেই পারতাম। এই আর কি, আর কিছু নয়। ও এসো, তোমায় আর এক বড়দিন দেখাই। সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ছোটবেলার যে স্ক্রুজ এতক্ষণ সামনে বসেছিল সেই এবার আর একটু বড় হয়ে উঠল। সেই সঙ্গে ঘরটাও হয়ে গেল আরো অন্ধকার আর আরো নোংরা। তখন ছোকরা স্ক্রুজ অস্থিরভাবে পায়চারি করছিল ঘরময়, যেন কারো অপেক্ষায় রয়েছে সে। খানিক বাদে দরজাটা খুলে গেল। ঘরের মধ্যে এসে ঢুকলো একটা ছোট্ট মেয়ে। খুব চেঁচিয়েই সে বলল, দাদা দাদা, এক্ষুনি বাড়ি চলো, কি মজা! আর তোমায় কোথাও যেতে হবে না। আমরা দু ভাই বোনেই সারা বড়দিনটা বাড়িতেই থাকবো আর একসঙ্গে আনন্দ করব। এতদিন বাদে ছোট্ট বোনটাকে দেখে বুড়ো স্ক্রুজের মনটা কেমন কেঁদে উঠল। কতদিন হলো মারা গেছে সে, একটা মাত্র ছেলেটাকে রেখে। সেই ছায়ামূর্তি এবার স্ক্রুজের হাত ধরে নিয়ে গেল আর একটা জায়গায়। এটি একটি অফিস ঘর। সেখানে বসে কর্মরত একজন জোয়ান লোক। তাকে দেখেই স্ক্রুজ আনন্দে চেঁচিয়ে উঠে বলল, কি আশ্চর্য! এই যে ফেজিউইক, এতদিন পরে সে ফের বেঁচে উঠেছে। এদিকে ফেজিউইকের সামনে তখন এসে দাঁড়িয়েছে জোয়ান স্ক্রুজ। তাকে দেখেই ফেজিউইক আহ্লাদে আটখানা হয়ে বলে উঠল, আরে অ্যাভেঞ্জার যে, তুমি এসেছো আজ বড়দিনের দিনে। আজকের কোনো কাজ নাই, চলো চলো আমরা আশ মিটিয়ে ফুর্তি করি। হ্যাঁ তুমি? আরে রাখো তো আমার কথা, তুমি বলো। আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তোমার মনে আছে ওই যে সেবার? দুজনে মনের সাধে বন্ধুদের আড্ডাখানায় গিয়ে আমোদ আহ্লাদ করতে লাগলো। তাই দেখে বুড়ো স্ক্রুজেরও খুব মজা হলো। সে বাচ্চাদের মতো হাততালি দিয়ে উঠল। তখনই ছায়ামূর্তি বলল, আর তো মাত্র একটা দৃশ্য। দৃশ্যটা আবার বদলে গেল। স্ক্রুজ দেখল তারই আর একটু বেশি বয়সী মূর্তি সামনে এসে দাঁড়িয়েছে। একটি তরুণী মেয়ের সঙ্গে সে কিছু কথা বলছে। এই মেয়েটার সঙ্গে একদিন তার বিয়ের সম্বন্ধ হয়েছিল। স্ক্রুজ স্পষ্ট শুনল সেই মেয়েটি বলছে, অ্যাভেঞ্জার, তোমার উঁচু আশা আকাঙ্ক্ষা ভুলে এখন তুমি টাকার নেশায় মেতে উঠেছ। এরপরে আর তোমার সঙ্গে আমার ভাবনা মিলবে না। প্রার্থনা করি যে রাস্তা তুমি বেছে নিয়েছ তাতেই তুমি সুখী হও। বুড়ো ক্রুজ এতক্ষণ সবটাই মুখ বুজে সহ্য করছিল, কিন্তু এইবারে সে পুরোপুরি ভেঙে পড়ল। ছায়ামূর্তির দিকে ফিরে মিনতি করে সে বলল, হে তুমি এসো, আর কিছুই আমাকে দেখিও না। এইভাবে যন্ত্রণা দিয়ে তোমার কি বা লাভ হচ্ছে? হ্যাঁ, এই সবই সত্যি ঘটনা। এখন স্ক্রুজ দেখল সেই মেয়েটির বিয়ে হয়ে গেল অন্য একজনের সঙ্গে। আর তার স্বামী এসে তাকে বলছে, হ্যাঁ গো, তোমাদের সেই স্ক্রুজ আছে না, ওকে আজ দেখলাম, বুঝলে? লোকটা কি চশমখোর গো! তার অংশীদার মরতে বসেছে, তাতে তার কোনো ভ্রুক্ষেপই নেই।
সে দিব্যি অফিসে বসে একা একা হিসেব করছে। একা, জানো তো, একেবারেই একা। সারা দুনিয়ায় লোকটার আর কেউ নেই। দেখো, সে মরবে অমনি একা। এসব দেখে স্ক্রুজ বেজায় মুষড়ে পড়ল। না না ছায়ামূর্তি, আমি আর কিচ্ছু দেখতে চাই না, আর সহ্য করা যাচ্ছে না এইসব। তুই এক্ষুনি হাওয়া এখান থেকে নিয়ে চলো। এই সবই সত্যি ঘটনা, যা তোমার জীবনেই ঘটেছিল। তা হোক, হাওয়ায় আর জ্বালিও না। এই বলে স্ক্রুজ সেখান থেকে চলে আসার জন্য ছটফট করতে শুরু করলো। এমন সময় হঠাৎ সে দেখল সে তার নিজের ঘরের বিছানাতেই শুয়ে আছে, আর অমনি তার এমন ঘুম এলো যে এক মুহূর্তও চোখের পাতা খুলে রাখতে পারল না। ঘুমের মধ্যে ডুবে যেন অজ্ঞানী হয়ে গেল সে। পরদিনও স্ক্রুজের ঘুম ভাঙল রাত ঠিক 1টার সময়। ঘুম ভাঙতেই তার মনে পড়ল আজ আরও একজন অপার্থিব ব্যক্তির আসার কথাটা। ব্যস্ততার সঙ্গে সে সেই ছায়ামূর্তির আসার প্রতীক্ষা করতে লাগল, কিন্তু কই, কেউ তো এলো না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেল, কিন্তু তবুও কেউ এলো না। এমন সময় স্ক্রুজের হঠাৎ খেয়াল হলো তার ঘরটা আর আগের মতো অন্ধকার নেই। ওদিক থেকে একটা ক্ষীণ আলো এসে ঘরের মধ্যে ঢুকছে যেন, আর তাতেই ঘরময় উজ্জ্বল হয়ে উঠেছে। ওর মনে হলো আলোটা আসছে যেন পাশের ঘর থেকেই। ঘটনাটা সত্যি কিনা দেখার জন্য স্ক্রুজ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে সে পাশের ঘরের দরজাটা খুলতে যাবে, এমন সময় তার শোবার ঘরের ভেতর থেকে এই কে যেন ডাকলো, এভেঞ্জার এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকে স্ক্রুজ যা দেখল তাতে সে সম্পূর্ণ অবাক হয়ে গেল। ঘরের চেহারাটাই বদলে গেছে একেবারে। ঘরের ছাদ আর দেওয়ালের রং হয়ে গেছে গাঢ় সবুজ, আর সেই ঘরে অনেকগুলো আলো জ্বলছে। মেঝের উপর থরে থরে চূড়োর মতো সাজানো রয়েছে নানা রকমের মাংস, তরিতরকারি, কেক, পুডিং, আরও কত রকমের ভালো ভালো খাবার। তাদের মধ্যে থেকেই কি চমৎকার সুগন্ধ এসে ঠেকছিল স্ক্রুজের নাকে। ঘরটার এক পাশে ছিল একটা সোফা, তাতে বসে রয়েছে একজন দৈত্য। চেহারাটা তার বিরাট, কিন্তু মুখটা বেশ হাসি খুশি। হাতে তার জ্বলন্ত মশাল, সেটা উঁচু করে ধরা। তারই আলোয় আলোকিত হয়ে উঠেছে চারিপাশ, যে আলোয় এতক্ষণ সে দেখছিল। সেই দৈত্য বলল, কি হে, আমাকে তুমি বোধহয় এর আগে কখনো দেখোনি। আমি হলাম বর্তমানের বড়দিন। আমার ভাইদের সঙ্গে তোমার ভাব হয়েছে? স্ক্রুজ মাথা চুলকে বলল, হয়েছে বলে তো মনে পড়ছে না। তোমার ক ভাই? অনেক, 1800 বেশি। ও, আমি জানি। তোমার সঙ্গে এখন আমায় যেতে হবে। চলো, বরং সেখানেই নিয়ে চলো। আমার জামার ফিতেটা ধরো। কাছে গিয়ে স্ক্রুজ সেটা ধরল, আর সঙ্গে সঙ্গেই অমন সুন্দর সাজানো ঘরটা যেন এক নিমেষে মিলিয়ে গেল। স্ক্রুজ দেখল তারা দুজনে এসে দাঁড়িয়েছে রাস্তায়। সকাল হয়ে গেছে, বড়দিনের সকাল। রাস্তা দিয়ে বহু লোকজন চলাফেরা করছে, এবং সকলেরই চোখে মুখে অন্যরকম আনন্দের ছাপ। সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেন এই একটা দিন প্রাণ ভরে আমোদ প্রমোদ করার জন্যই সবাই বাইরে বেরিয়েছে। দূরের একটা বাড়ি দেখিয়ে দৈত্য বলল, চলো ওই বাড়িটার ভিতরে যাওয়া যাক। প্রথম দেখতেই স্ক্রুজ বাড়িটাকে চিনল। বিস্ময়ের সঙ্গে সে বলল, আরে, এটা যে আমার কেরানি বব ক্র্যাচিটের বাড়ি। দুজনে বব ক্র্যাচিটের বাড়ির মধ্যে ঢুকল। ঢোকার সময় সেই দৈত্য মশাল তুলে ক্র্যাচিটদের আশীর্বাদ করল। তাই দেখে মনে মনে স্ক্রুজ ভাবল, মজাটা দেখো একবার। ক্র্যাচিটই মাইনে পায় হপ্তায় মোটে 15 শিলিং, আর তাকেই কত ঘটা করে আশীর্বাদ করছে।
যেন সেই মস্ত বড় লোক। ক্র্যাচিটের বাড়ির বড় ঘরটায় টেবিল পাতা হয়েছিল, সেখানে খাবার আয়োজন সম্পূর্ণ। টেবিলের ধারে বসেছিল ক্র্যাচিটের স্ত্রী আর কটা ছোট ছেলে মেয়ে। মিসেস ক্র্যাচিট তাদের বলল, তোমাদের বাবা, টিম আর মার্থা এখনো আসছে না কেন? ওরা কি তবে বরাবরের মতো বড়দিনের সময়তেও এমন দেরি করে বাড়ি ফিরবে? এমন সময় ছোট্ট একটা মেয়ে ঘরে এসে ঢুকল। এই যে আমি এসে গেছি মা। মিসেস ক্র্যাচিট ছুটে এসে আদর করে মেয়েকে চুমু খেলেন, তারপর বললেন, এই তো, এত দেরি করে এলি যে? আয় আয়, বস। এর আগে কি আর আসা যায় মা? কত কাজ জমে গেছিল জানো। গতকাল সারা রাত্রির কাজ করেছি, আজ সকালে সেগুলো সব শেষ করে তবেই না আসতে পেরেছি, বুঝলে? এমন সময় অন্য ছেলে মেয়েগুলো বলে উঠল, মার্থা, বাবা আসছে, তুই তাড়াতাড়ি লুকো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি লুকো। কথাটা শোনা মাত্র মার্থা তাড়াতাড়ি একটা জায়গায় লুকিয়ে পড়ল। পরক্ষণে ঘরের মধ্যে এসে ঢুকল বব ক্র্যাচিট। তার কাঁধে একটা ছোট্ট ছেলে, ছেলেটি অত্যন্ত রোগা, তার উপর খোঁড়া, সঙ্গে ছিল তার ছোট্ট ক্র্যাচ দুটি। বব ঘরে ঢুকেই প্রশ্ন করল, মার্থা কোথায়? মিসেস ক্র্যাচিট হাসি চেপে গম্ভীরভাবে বলল, এখনো আসেনি তো। কথাটা শুনে বব মনে মনে একটু ক্ষুণ্ণ হয়ে বলল, এখনো এলো না? আজ বড় দিন, আজও একটু সকাল সকাল এলো না? বাপের মুখে কথা শোনার পর মার্থা কি আর লুকিয়ে থাকতে পারে? সে অমনি বেরিয়ে এসে পিছন থেকে বাবাকে জড়িয়ে ধরল। বাবা? বব তাকে আদর করে বলল, এই তো, আয় দুষ্টু মা আমার। মিসেস ক্র্যাচিট বললেন, হ্যাঁ গো, টিম কোনো গোলমাল করেনি তো? গোলমাল করবে? ও তো আমার সোনা ছেলে, ওর শরীর আগের চেয়ে এখন একটু ভালো হয়েছে, তাই না? কথাটা বলার সময় ববের গলাটা একটু কেঁপে গেল। এরপর ওরা সবাই একসাথে খেতে বসলো। আয়োজন খুব সামান্য, কিন্তু রান্নাবান্না এতটাই পরিপাটি যে সবাই খুব তৃপ্তি করে সবটা খেল। খাওয়ার সময় বব টিমকে নিজের কাছে টেনে ধরে রেখেছিল। তার ভাব দেখে মনে হলো তার সর্বদাই ভয় পাছে ছেলে কোথাও চলে যায়। স্ক্রুজ এতক্ষণ সবটাই লক্ষ্য করছিল। এবারে সে বলল, আচ্ছা, ছোট্ট টিম কি আর বেশি দিন বাঁচবে না? দৈত্য উত্তর দিল, আমি ঘরের এক কোণে একটা খালি চেয়ার আর এক জোড়া ক্রাচের ছায়া দেখতে পাচ্ছি। এই ছায়াটা যদি এমনটাই থাকে তাহলে টিম মারা যাবে। এ কথা শুনে স্ক্রুজের মনটা খুব খারাপ হয়ে গেল। তখনই সে করজোরে দৈত্যকে বলল, না না না, ওকে মেরে ফেলো না, ওকে ওকে বাঁচিয়ে রাখো। ওই ছায়াটা যদি এমনি ভাবেই থাকে তাহলে ও মরবেই। তাছাড়া ও মরলে আর ক্ষতিটা কিসের? দেশের লোক সংখ্যা দিন দিন বাড়ছে, একটু কমাই ভালো, কি বলো? এই যে স্ক্রুজেরই কথা, এর জবাবে সে আর কি বা বলবে? কিছু না বলতে পেরে স্ক্রুজ এইবারে আরো মুষড়ে পড়ল। তখন দৈত্য বলল, কে বাঁচবে আর কে মরবে তা নিয়ে তোমার অত মাথা ব্যথা কেন? দুনিয়ার যিনি মালিক তাঁর চোখে হয়তো তোমার জীবনের দাম এই ছেলেটার চেয়ে আরো কম। দৈত্যের কাছে এমন ধমক খেয়ে লজ্জায় স্ক্রুজ যেন একেবারে মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু তখনই সে শুনতে পেল তারই নাম। অমনি আবার হুঁশ ফিরে এলো।
স্ক্রুজ দেখল বব ক্র্যাচিট তার স্ত্রীকে বলছে, এসো, আমরা মিস্টার স্ক্রুজের উন্নত স্বাস্থ্যের জন্য প্রার্থনা করি। তার দয়াতেই যে আজ আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। তার দয়াতে খেতে পাচ্ছি তা বটে, কিন্তু সেই বুড়োকে যদি এক্ষুনি পাই তো তার মুখে নুড়ো জেলে দিই। সঙ্গে সঙ্গে বব মুখে আঙুল ঠেকিয়ে বলল, শাস্তে কি করছো? ছেলেপিলেরা রয়েছে তো, তার উপর বড়দিন আজ। তো বড়দিন বলেই কি একটা ওই হাড় কঞ্জু শাঁড়িমুখো বুড়োর স্বাস্থ্যের জন্য প্রার্থনা করতে হবে? তুমি তো ওই মিস্টার স্ক্রুজকে ভালোভাবেই জানো, তাহলে এখন আবার কথা বলছোই বা কেন? লক্ষ্মীটি, আজও সব মনে রেখো না। ভুলে যাচ্ছ কেন? আজ বড়দিন। বেশ, তাহলে তাই হোক। কেবল তোমার কথায় আর বড়দিনের জন্যই আজ ওই স্ক্রুজের দীর্ঘ স্বাস্থ্যের জন্য প্রার্থনা করব, এই বলে রাখলাম। এই বলেই সে প্রার্থনা শুরু করল। তার দেখা দেখি আর সকলেও তাই করল, কিন্তু এ যেন দায়সারা গোছের, এর মধ্যে কোনো আন্তরিকতা নেই। স্ক্রুজ দেখল তার উপর এবারে সবাই খুব চটা। এর কিছুক্ষণের পরেই সবার মুখে সেই হাসি খুশি ভাবটা আবার ফিরে এলো। সবাই আবার মনের আনন্দে গল্পগুজব করতে শুরু করলো। গল্পের ফাঁকেই ছোটরা বলে উঠল তারা বড় হয়ে কে কি হবে। আমি বড় হয়ে ডাক্তার হব। আমি বড় হয়ে পুলিশ হব। দিদি, তুই কি হবি? আমি মার্থাকে কচি বয়সে চাকরি করতে হয়। গল্পের মাঝে সে কাজের কথাই বলতে লাগলো। এক নাগারে বেচারিকে কাজ করতে যেতে হয়, তাই একদিনের বিশ্রাম পেলেও তার মনে ফুর্তি পর্যন্ত নেই। সবার কথা শেষ হলে ছোট্ট টিম তার কচি গলায় একটা গান ধরল। ভারী চমৎকার গাইল সে। অত্যন্ত সাধারণ এই পরিবারটা। এদের মধ্যে কেউই খুব সুন্দর দেখতে নয়, এদের কাজকর্মের মধ্যেও চমক লাগানো কিচ্ছুটি নেই। তবু স্ক্রুজ যতক্ষণ এখানে দাঁড়িয়ে রইল একইভাবে এদের সবকিছু লক্ষ্য করে গেল। বিশেষ করে ছোট্ট টিমের ওপর থেকে তার নজর এক মুহূর্তের জন্য সরল না। ইতিমধ্যে অন্ধকার হয়ে বরফ পড়া শুরু হয়েছে। স্ক্রুজ আর বর্তমানের বড়দিন ক্র্যাচিটের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাস্তা দিয়ে চলার সময় তারা দেখল প্রতি বাড়িতেই কত ধুমধাম হচ্ছে। এই নিদারুণ ঠান্ডার মধ্যেও সবাই রাস্তায় বেরিয়েছে, চলেছে আত্মীয় স্বজনের বাড়ির দিকে। কতই না ফুর্তি তাদের মনে, কত উৎসাহ। এরপর দুজনে গিয়ে হাজির হলো অপরিষ্কার একটা পাড়ার মধ্যে। সেখানকার বাড়িগুলো পাথরের তৈরি, সেগুলোর কোনো ছিঁড়িছাঁদ নেই। বাড়িগুলোর মধ্যে কতগুলো লোক ছিল, দেখলেই বোঝা যায় এরা অত্যন্ত গরিব। কিন্তু আজকের দিনে তাদের মনেও আনন্দের বাঁধ ভেঙেছে। তাদের ফুর্তি দেখে মনে হচ্ছে কোনোদিন কোনো অভাবই যেন ওদের স্পর্শ করেনি। স্ক্রুজ জিজ্ঞাসা করল, এ আবার কোথায় নিয়ে এলে আমাকে? দৈত্য বলল, এ হলো কয়লা খনির মজুরদের থাকার জায়গা। দেখতেই পাচ্ছ, গরিব হলেও ওরা আমায় জানে, ভালোবাসে। এরপর সেখান থেকে তারা গেল সমুদ্রের ধারে। সেখানে গিয়ে একেবারে একটা জাহাজের মধ্যে তারা হাজির হলো। স্ক্রুজ দেখল জাহাজের এক খালাসি কাপ্তেনের উদ্দেশ্যে বলছে, হুজুর, আপনাকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। কাপ্তেন বলল, ও তোমাকেও প্রতি শুভেচ্ছা জানাচ্ছি ভাই। যাও, বাকি সবার কাছে গিয়ে প্রত্যেককে আমার শুভেচ্ছা বার্তা জানিয়ে এসো। আর এই ঝড়টা একটু থামলেই আমরা নিচে নেমে সবাই মিলে বড়দিনের গান গাইব, ঠিক আছে? দৈত্য এরপর ক্রুজকে সমুদ্রের ধার থেকে একেবারে মাঝ সমুদ্রে নিয়ে গেল। সেখানেও একটা জাহাজের মধ্যে ঢুকে তারা দেখতে পেল মাঝি মল্লা সহ সেই জাহাজের ক্যাপ্টেন পর্যন্ত সবাইকে ডেকে ডেকে জড়ো করে একসঙ্গে খুব হই হল্লা জুড়েছে, খাচ্ছে দাচ্ছে আর গান গাইছে। প্রত্যেকেই মনে মনে ভাবছে বন্ধু ও স্বজনদের কথা। এইসব দেখতে দেখতে আর ঝড়ের শব্দে স্ক্রুজ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল।
হঠাৎ একটা চেনা গলার শব্দে তার আবার খেয়াল হলো একেবারে পরিষ্কার তার ভাগ্নের গলা। স্ক্রুজ দেখল একটা বেশ সাজানো গোছানো ঘরের মধ্যে সে দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে বর্তমানের বড়দিন। ঘরটার মাঝখানে একটা টেবিল, তার চারিধারে গোল হয়ে বসা কিছু ভদ্রলোক ভদ্রমহিলা, আর সেই আসরটি জমিয়ে রেখেছে তারই ভাগ্নে। সে প্রাণ খুলে হাসি তামাশায় মেতেছে, আর সেই হাসি দেখা দেখি বাকিদেরও হেসে গড়াগড়ি হবার দশা। দাঁড়াও দাঁড়াও, শোনো তারপরে কি হলো। স্ক্রুজ স্পষ্ট শুনল ভাগ্নে বলল, মামা বলে বড়দিন হলো একটা বুজরুকি। ভাগ্নের বউ সেখানেই বসেছিল। চেহারাটা তার ভারী সুন্দর, বিশেষ করে চোখ দুটো। সে বলল, ছি ছি, লজ্জার কথা। বড় মজার লোক আমার মামা। তিনি খুব বড় লোক, তাই না? তুমিও অনেকবার তাই বলেছ। তাতে আর কি বা আসে যায়, অত পয়সা তো তার কোনো কাজেই লাগে না। কোনো একটা ভালো কাজে দুটো পয়সা খরচ করার কথা তো সে ভাবতেই পারে না। ওরকম লোককে আমি মোটেই বরদাস্ত করতে পারি না। আমার কিন্তু মামার উপর কোনো রাগ নেই। আসলে তাকে দেখে আমার মায়া হয়, বড় মায়া হয়। তার এই কাজের জন্য কে আর কষ্ট পায় বলো? সে নিজেই তো পায়। কি যে ওর মাথায় এক খেয়াল ঢুকেছে, আমাদের কিচ্ছুতেই সহ্য করতে পারে না। দেখো না, আজ ওকে এখানে খাওয়ার জন্য নেমন্তন্ন করে এসেছিলাম, কিন্তু এলো না। আচ্ছা, এতে কার ক্ষতি হলো বলো? আমাদের আর কি? ও বেচারা একদিন দুটো ভালো মন্দ খেতে পারতো, তা ওর বড়াতে নেই। আর কেই বা কি করবে? আচ্ছা ফ্রেড, তুমি তো জানো তোমার মামা এইরকম, তবু প্রত্যেক বছর বড়দিনের সময় তার কাছে যাও কেন? যাই, তার কারণ হাজার হলেও তো মামা। প্রতিবার গেলে কোনোবার হয়তো সে খুশি হয়ে তার কেরানির মাইনেটা বাড়িয়ে দিতে পারে। সেটুকুও যদি করে আমি তাহলেই সন্তুষ্ট। এসব কথাবার্তার পরই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষ হওয়া মাত্র কিছু গান বাজনা হলো। তারপরে স্ক্রুজের ভাগ্নে বউ স্বামীকে বলল, ফ্রেড, এসো আমরা সেই খেলাটা খেলি। তখন সবাই মিলে একটা মজার খেলা শুরু করলো। খেলাটা এমন কিছুই নয়, ফ্রেড একটা জিনিসের কথা ভেবে চুপ করে বসে থাকবে, আর তখন সবাই তাকে নানা রকমের প্রশ্ন করবে। ফ্রেড তাদের প্রশ্নের জবাবে খালি হ্যাঁ বা না বলে সাড়া দেবে, আর সেই উত্তর থেকেই সবাইকে আন্দাজ করে নিতে হবে যে সেই জিনিসটা কি। এই হলো খেলা। স্ক্রুজ এসব দেখে মনে মনে খুব আমোদ পাচ্ছিল, কিন্তু তখনই দৈত্য বলল, এই চলো, আমার সময় ফুরিয়ে এসেছে। স্ক্রুজ মিনতি করে বলল, একটু দাঁড়াও, তাই তোমার আর একটু। ফ্রেড একটা জিনিস ভেবে চুপ করে বসে রইল। প্রশ্ন এলো, তুমি কি কোনো জন্তুর কথা ভাবছো? হ্যাঁ। জন্তুটা কি খুব বদখত ধরনের? হ্যাঁ। সেটা কি ঘোড়া? না। গরু? না। শুয়োর? না, তাও না। ভাল্লুক? হলো না। তখন দূর থেকে ফ্রেডের শালি বলে উঠল, আমি বুঝতে পেরেছি তুমি কার কথা ভাবছো। এ কেউ নয়, তোমার মামা ক্রুজ, তাই তো? এ কথা শুনে সবাই এত জোরে হেসে উঠল যে মনে হলো ঘরটা বুঝি ফেটে চৌচির হয়ে যাবে। হাসির শব্দ কিছুটা মৃদু হলে ফ্রেড বলল, মামা আজ আমাদের সবাইকে বড় আনন্দ দিল। এসো আমরা সকলে মিলে ওর শারীরিক সুস্থতা কামনা করি। শুভ বড়দিন মামা। তাই দেখে বুড়ো ক্রুজও মনে মনে বলল, ধন্যবাদ তোমাদের, শুভ বড়দিন। ফ্রেডের বাড়ি থেকে বেরোনোর পর বর্তমানের বড়দিন বলল, আমার আয়ু ফুরিয়ে এসেছে, এক্ষুনি শেষ হয়ে যাবে। তখনই গির্জার ঘড়িতে ঢং ঢং করে 12:15 বাজল।
স্ক্রুজ এতক্ষণ ব্যাপারটা লক্ষ্য করেনি। এইবার সেদিকে নজর পড়ল। দৈত্যের পোশাকের মধ্যে থেকেই কারা যেন উকি ঝুঁকি মারছে। সে তৎক্ষণাৎ দৈত্যকে জিজ্ঞেস করল, এই ওরা আবার কারা? দৈত্য একটু হেসে তার পোশাকের ভেতর থেকে টেনে বার করলো দুজনকে, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু এ রাম, কি বিচ্ছিরি চেহারা তাদের! রোগা ময়লা কাপড় চোপড়ও একদম ছেঁড়া খোঁড়া, আর ততোধিক নোংরা। তাদের দেখে স্ক্রুজ মনে মনে বলল, খাসা ছেলে মেয়ে। কিন্তু এত বড় জলজ্যান্ত মিথ্যে কথাটা তার মুখ দিয়ে বেরোলো না। সে শুধু বলল, এই ছেলে মেয়ে দুটো কি তোমার? না, এরা মানুষের ছেলে মেয়ে। বাপ মার কাছ থেকে পালিয়ে ওরা আমার কাছেই এসে জুটেছে। এদের চিনে রাখো। এই ছেলেটার নাম অজ্ঞান আর মেয়েটার নাম অভাব। এদের দুজনের কাছ থেকেই খুব সাবধান, বিশেষ করে ছেলেটার কাছ থেকে। ওর পাল্লায় একবার পড়লে আর রক্ষে নেই। পুরোপুরি সর্বনাশ করে তবেই ছাড়বে। স্ক্রুজ প্রশ্ন করল, এরা কি চিরকাল এভাবেই থাকবে? ওদের শোধরানোর কি কোনো উপায় নেই? দৈত্য তার দিকে ফিরে একটু হেসে তারই কথাগুলো তাকে শুনিয়ে দিল। কেন, জেলখানাগুলো কি খোলা নেই? নাকি শ্রম শিবিরগুলো বন্ধ হয়ে গেছে? দৈত্যের বলা কথাও শেষ হলো, আর অমনি গির্জার ঘড়িতে ঢং ঢং শব্দ করে 12টা বাজল। যেই না 12টা বাজা, সঙ্গে সঙ্গেই দৈত্যের অত বড় চেহারাটা যেন নিমেষের মধ্যেই শূন্যে মিলিয়ে গেল। স্ক্রুজের তখন মনে পড়ল জেকব মার্লের কথাটা। এইবারে আসবে সেই অপার্থিব তৃতীয় ব্যক্তিটি। সামনে তাকাতেই স্ক্রুজ দেখল দূর থেকে কালো একটা মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখাচ্ছে কুয়াশার মতো। মূর্তিটা যখন কাছে এলো, তখন স্ক্রুজ লক্ষ্য করল ওর সারা শরীরটা কালো চাদরে মোড়া। পা থেকে মুখ পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না ভালো মতন, খালি একটা হাত দৃশ্যত। এই হাতটুকু না দেখা গেলে সে অন্ধকারের সঙ্গে সম্পূর্ণ মিশে যেত। সেই মূর্তি যখন ধীরে ধীরে নিঃশব্দে স্ক্রুজের সামনে এসে দাঁড়ালো, তখন স্ক্রুজ ভয়ে নুয়ে পড়ল। কারণ এর আসার সঙ্গে সঙ্গে আওয়াজটা যেন একটা অজানা রহস্যে আর আতঙ্কে ভরে উঠেছে। একে সামনে দেখে তার রক্ত যেন হিম হয়ে গেল। সেই মূর্তি কিন্তু একটা কথাও বলল না, একটু নড়ল না। স্ক্রুজ বলল, তুমি কি ভবিষ্যতের বড়দিন? মূর্তি কোনো উত্তর দিল না, শুধুমাত্র হাত দিয়ে সামনের দিকে দেখালো। তুমি কি আমাকে সেই সব জিনিস দেখাবে যা এখনো ঘটেনি, কিন্তু পরে ঘটবে? এই প্রশ্ন শুনে কালো কাপড়ের ওপর দিকে যেন একটু কুঁচকে গেল। সেজন্যই মনে হলো মূর্তি যেন মাথাটা একটু নাড়ল। এছাড়া সেদিক থেকে আর কোনো উত্তর মিলল না। যদিও স্ক্রুজ একদিন অলৌকিক সব সঙ্গীতের মাঝেই কাটিয়েছে, তবুও আজকের এই মূর্তির চেহারা দেখে সে অত্যন্ত ভয় পেল। ওর পা দুটো থরথর করে কাঁপছিল। তখন ওর মনে হলো এখনই যদি এই হয়, তবে ওর সঙ্গে এগোলে না জানি কি হবে। তার এই সঙ্গীন অবস্থা দেখে সেই মূর্তি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে তাকে তৈরি হওয়ার সময় দিল। একটা ছোট্ট ঢোক গিলে স্ক্রুজ বলল, ভাবিকালের বড়দিন? তোমায় দেখেই তো আমার খুব ভয় হচ্ছে, কিন্তু আমি জানি তুমি আমার মঙ্গলের জন্যই এসেছো। আমি তোমার সঙ্গে অবশ্যই যাব। তুমি যা দেখাবে তাই দেখব। চলো
কোথায় নিয়ে যাবে? মূর্তি কিন্তু এতেও মুখে কিছু বলল না। যেদিক থেকে সে এসেছিল সেদিকে এগিয়ে চলল। তার কাপড়ের ছায়া পিছন দিকে পড়ছিল, সেটাই লক্ষ্য করে স্ক্রুজও চলল তার পিছু পিছু। দুজনে শহরের ঠিক মাঝখানে ব্যবসাদারের পট্টিতে এসে দাঁড়ালো। তখন দিনের বেলা। ব্যবসাদাররা ব্যস্ততার সঙ্গে আসা যাওয়া করছে, টাকা নিচ্ছে, টাকা দিচ্ছে, আর নিজেদের মধ্যে কথা বলছে। এ দৃশ্য স্ক্রুজ রোজই দেখে। এক জায়গায় ৩-৪ জন ব্যবসাদার দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। মূর্তি আঙুল তুলে সেই দিকে দেখাচ্ছে দেখে স্ক্রুজ মন দিয়ে তাদের কথা শুনতে লাগলো। সেখানে একজন মোটা মতন লোক বলছিল, আমি এ সম্বন্ধে আর কিছুই জানি না, আমি শুধু এটুকুই জানি যে সে মারা গেছে। আর একজন প্রশ্ন করল, কখন মারা গেল? কাল রাতে। তৃতীয় আরেকজন লোক পকেট থেকে একটা নস্যিদানি বের করে একটি নস্যি নাকে গুঁজে বলল, আচ্ছা, কি করে বেটা মরল এই ব্যাপারে কিছু জানতে পেরেছ? এর উত্তরে প্রথম লোকটা হাই তুলে ঠোঁট উল্টালো। সঙ্গে সঙ্গে লাল মুখওয়ালা আর একটা লোক কৌতূহল টেনে প্রশ্ন করল, আচ্ছা, ও টাকা পয়সাগুলো এবার কে পাবে? কাকে দিয়ে গেছে কিছু জানো? প্রথম লোকটাই সেই প্রশ্নের উত্তর দিল, আমি কিছু শুনিনি, কাউকে দিয়েছে কিনা সেটাও জানি না, কেবল এটুকুই জানি যে আমাকে দিয়ে যায়নি। একটু থেমে সেই ফের বলল, কবর দেওয়ার পালা বোধহয় নম নম করেই সারা হবে, ওর শেষকৃত্যে কি আর যাবে বলো? আচ্ছা, আমরাই একটা দল টল করে গেলে কেমন হয়? হ্যাঁ, লালমুখ লোকটি এবার ব্যঙ্গের সুরে বলল, যেতে পারি যদি অন্তত একটা ভালো ভোজ দেওয়া হয়। আর না খাওয়ালে বাপু আমি যাব না। তা যা বলেছ। সেই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। প্রথম লোকটা বলল, আমার এই ব্যাপারে বিশেষ কোনো আগ্রহ নেই, আমি কখনোই সব যাত্রায় যাই না, ভোজও খাই না, তবে এই ক্ষেত্রে আর সবাই যদি যায় আমিও যাব। হাজার হোক, লোকটার সঙ্গে আমার আলাপ ছিল, রাস্তায় যখনই দেখা হতো আমার সঙ্গে কথা হতো, এই জন্যই বলছিলাম আর কি। যাক, এখন চলো। কথাগুলো শেষ হলে লোকগুলো যে যার মতো নির্দিষ্ট দিকে চলে গেল। স্ক্রুজ এদের চিনত, কিন্তু এরা ঠিক কার সম্বন্ধে কথা বলছিল তা এতক্ষণ শোনার পরেও সে কিছুতেই ঠিক বুঝতে পারল না। এরপর সেই মূর্তি সেখান থেকে তাকে আর একটা রাস্তায় নিয়ে গেল। সেখানেও দুজন লোক কথা বলছিল। ইশারায় মূর্তি সেদিকেই দেখালো। এ দুজনও স্ক্রুজের পরিচিত, খুবই পরিচিত। এরাই শহরের সেরা ব্যবসাদার, খুব পয়সাওয়ালা। ব্যবসাদার হয়ে এদের মতো মান সম্মান অর্জন করার লোভ স্ক্রুজের বরাবরই ছিল। স্ক্রুজ শুনতে পেল লোক দুটো নিজেদের মধ্যে কথা বলছে। হ্যালো, কেমন আছেন? ভালো। আর আপনি? হ্যাঁ, খুব ভালো। আপনি বোধহয় একটা খবর শোনেননি, বুড়োটা মারা গেছে। সেই খবর আমি আগেই শুনেছি। আচ্ছা, ঠান্ডাটা খুব জাঁকিয়েই পড়েছে, তাই না? প্রতি বছর বড়দিনের সময় তো এরকম ঠান্ডাই পড়ে। আচ্ছা, এখন তবে আসি, নমস্কার। এটুকু কথোপকথনের পর দুজনেই দুদিকে চলে গেল। স্ক্রুজ হঠাৎ ভাবল, মূর্তি তাকে এদের কাছেই কেন নিয়ে এলো? এদের কথাবার্তা তো সাধারণই। সে একবার নিজেকে দেখার প্রতীক্ষায় ব্যস্ত হয়ে পড়ল। তার জীবনে ভবিষ্যতে ঘটা এই দৃশ্যগুলো দেখে সে নিশ্চয়ই কিছু বুঝতে পারবে। তবু ভবিষ্যতের ক্রুজকে সে কোথাও দেখতে পেল না। মূর্তি তার পাশেই চলছিল, যদিও বা ওর চোখ, মুখ, চেহারা সে কিছুই দেখতে পাচ্ছিল না, তবুও সে এটুকু বুঝতে পারছিল যে মূর্তি এক দৃষ্টে ওর দিকেই চেয়ে আছে। সেই অবয়বের দিকে তাকালেই ওর সারা শরীর যেন ভয়ে কেঁপে কেঁপে উঠছিল, কিন্তু মুখ দিয়ে সে কোনো শব্দ বের করল না, হাঁটছিল নিঃশব্দে। এরপর মূর্তি তাকে নিয়ে গেল নোংরা একটা পাড়ায়। এই পাড়াটা ক্রুজের চেন, যত সব চোর বদমাইশের ঠেক এটা।
পারতপক্ষে সে এই পাড়াটা এড়িয়েই চলে। সেরকম একটা নোংরা বাড়িতে ঢুকতেই স্ক্রুজের কানে গেল কিছু লোকের গলার স্বর। সে চুপিসারে কান পেতে রইল সেই দিকেই। আজকে দাঁওটা যা মেরেছি না, বেটা মোড়ে বাড়িতে পড়েছিল কোনো রকম বাধা ছাড়াই, সেজন্য আমার কাজটা হাসিল হয়ে গেল। জটলার মধ্যে থেকেই একজন বলে উঠল। অন্যজন বলল, ও তো কারো সঙ্গে কখনো কোনো সম্পর্ক রাখেইনি। সেটুকু যদি রাখতো তাহলে জিনিসগুলো চুরি হতো না। অন্তত কেউ না কেউ ঠিক আগলে রাখতো সবটা। কই সিন্ধু ভেঙে কি কি পাওয়া গেল দেখি। প্রথম লোকটা ব্যাগ খুলে অনেকগুলো পুটলি বের করে সামনে রাখল। একটার মধ্যে ছিল টুকিটাকি কিছু জিনিস, একটাই তোয়ালে, চামচ, বিছানার চাদর, অন্যটায় লেপ, তোষক, পোশাক আশাক এইসব। আরে 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 দেখি দেখি। আরে দেখিস, আস্তে দেখিস। এইসব জিনিসপত্র দেখেই লোকগুলো হই হই করে উঠল। এমনকি একজন তো বলেই বসল, লোকটা বেঁচে থাকতে ভারী কঞ্জুস ছিল, কাউকে কিচ্ছুটি দিত না। তাই বেটা মরার পরে এসব আমাদের বলাতে এসে জুটল। খুব ভালো, এইটাই যে আমরা চেয়েছিলাম। এই কথাবার্তা শুনে স্ক্রুজের মনটা বড্ড খারাপ হয়ে এলো। এরপর সেখান থেকে মূর্তি তাকে নিয়ে গেল অন্য একটা বাড়িতে। সেই বাড়িটা পুরো অন্ধকারের চাদরে ঢাকা, গা ছমছমে ভাব। তারই একটা ঘরের দৌড় ঠেলে দুজনে ঘরে ঢুকল। ঘরটা বেশ বড়, কিন্তু এতটাই অন্ধকার যে প্রথমটায় কিছুই বোঝা গেল না। চোখ যখন অন্ধকারে শুয়ে এলো তখন স্ক্রুজ দেখল সেই ঘরের মধ্যিখানে রাখা খাটের উপরে কে যেন শুয়ে আছে মরা অবস্থায়। ওর আশেপাশে কেউ নেই, কান্নার শব্দও নেই কোথাও। এই সময়ে মূর্তি আঙুল তুলে মৃতদেহটার মুখের দিকটা দেখালো। পাতলা একটা কাপড়ে ঢাকা মুখটা। সেটা একটু সরতেই স্ক্রুজ সেই মৃত ব্যক্তির মুখটা দেখতে পেল, কিন্তু তার হাত আর সরল না। স্ক্রুজ হাউমাউ করে কেঁদে উঠল। এ বড় ভয়ানক দৃশ্য। এখানে ঘুরে যা দেখলাম শিখলাম চিরদিন মনে রাখবো। তুই এখান থেকে চলো এবার। কথাটা শুনে মূর্তি মুচকি হাসল। সেখান থেকে বেরোতেই স্ক্রুজ মূর্তির উদ্দেশ্যে বলল, আচ্ছা, এমন কোথাও নিয়ে যেতে পারো যেখানে কেউ একজন এই লোকটার মৃত্যু নিয়ে একটু হলেও ভাবছে? হ্যাঁ, নিয়ে যেতে পারো এমন কোথাও? মূর্তি তখন মাথা নাড়ল। এরপর সে স্ক্রুজকে নিয়ে গেল এমন একটা ঘরের মধ্যে যেখানে একটা মেয়ে বসে সেলাই করছিল আর ছটফট করছিল দরজার দিকে চেয়ে। স্পষ্টতই বোঝা গেল সে কারোর প্রতীক্ষায়। কিছুক্ষণ পরে সেখানে একজন লোক এলো। লোকটার বয়স বেশি নয়, কিন্তু স্বাস্থ্য ভাঙা। আর্থিক কষ্টে বয়সের আগেই বুড়িয়ে গেছে যেন। আজ কিন্তু লোকটার চোখে মুখে একটা আনন্দের ছাপ দেখা গেল। সে যেন কোনো কারণে আনন্দটা চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু তবুও পারছে না। ঘরের মধ্যে ঢুকে চুপচাপ সে খেতে বসে গেল। খাওয়া দাওয়া শেষ হলে মেয়ে জিজ্ঞেস করল, কিছু খবর আছে? লোকটা কিছু বলছে না দেখে মেয়েটা ফের বলল, কি হলো? খবরটা ভালো না খারাপ সেটা তো বলো। খারাপ। আমরা কি তাহলে সত্যি সত্যি পথে বসলাম? না, এখনো কিছুটা আশা আছে ক্যারোলিন। এই উত্তরে কিছুটা আশ্চর্য হলো ক্যারোলিন। লোকটার কি তবে একটু দয়া হলো? আর সেটা কি আদৌ সম্ভব? তার আর দয়া দেখানোর কোনো ক্ষমতাই নেই। সে মারা গেছে। এই কথা শোনার পর ক্যারোলিনের মুখের ভাবটা নিমেষে বদলে গেল। দেখে মনে হলো ওর বুকে যেন জল এলো। প্রথমে সে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো, কিন্তু পরক্ষণেই জিভ কেটে ক্ষমা প্রার্থনা করল। মহিলার স্বামী বলল, গতকালই শুনেছিলাম ওর অসুখের কথা, কিন্তু তখন বিশ্বাস হয়নি। ভেবেছিলাম যে এটা এড়িয়ে যাওয়ার একটা আছিলা মাত্র,
কিন্তু এখন দেখছি খবরটা সত্যি ছিল। গতকাল ওর শরীরটা সম্পূর্ণ ভেঙে পড়েছিল, আর আজকেই সে মারা গেল। তবে এবারে দিনার কি হবে তা জানি না, তবে তবে উত্তরাধিকার এই সম্পত্তি বুঝে নিতে নিতে আমরা টাকাটা জোগাড় করে ফেলব। আর না পারলেও ভাবনার কিছুই নেই। এই লোকটা কঞ্জুস ছিল বলে কি এর উত্তরাধিকারও এমনটা হবে নাকি? না, এখন এখন খানিকটা নিশ্চিন্ত, একটু শান্তিতে ঘুমানো যাক এইবার। খুব ফুরফুরে মনে দুজনে শুতে গেল। ওদের ছোট ছেলেমেয়েরা বহুদিন পরে বাপের মুখে এমন হাসি দেখে খুশি হয়ে উঠল। সেই লোকটার মৃত্যুতে স্ক্রুজ এই ছোট্ট পরিবারের মধ্যে আনন্দের একটা অনুভূতি দেখতে পেল। ওর মনের বাসনা পূর্ণ হলো। কেউ মরলে যে অন্যেরা এমন খুশি হতে পারে তা না দেখলে বিশ্বাস করাই দায়। কিন্তু এই দৃশ্যটা দেখে স্ক্রুজের মনটা আরো খারাপ হয়ে গেল। মাথা নিচু করে সে বলল, কেউ মরলে যেমন অন্য কেউ সত্যি সত্যি দুঃখ পায়, সেই রকম অনুভূতি দেখাতে পারো, না হলে এই দৃশ্য এমনে চিরবিদ্ধ হবে। মূর্তি তখন তাকে নিয়ে গেল অন্য একদিকে। কিছু দূর যাওয়ার পর স্ক্রুজ রাস্তাটা চিনতে পারল। এই যে ক্র্যাচিটের বাড়ির পথ। সেই বাড়িতে ঢুকে তারা হল ঘরে গিয়ে হাজির হলো। সেখানে ক্র্যাচিটের স্ত্রী আর ছোট ছোট বাচ্চারা বসেছিল। বাড়িটা আজ খুব শান্ত। কেউ কোনো কথাই বলছিল না আজ, যেন কোনো ঘটনার রেশে স্তব্ধ তারা। মা আর মেয়ে সেলাই করছিল নিঃশব্দে। কিছুটা সেলাইয়ের পর মিসেস ক্র্যাচিট সেটা ছুঁড়ে টেবিলের উপর ফেলে দিয়ে বলল, উফ, এই রংটা আমার মোটে সহ্য হয় না। স্ক্রুজ দেখল ছোট্ট টিম সেই প্রথম দিন যেই রঙের জামাটা পরেছিল, এটা সেই রং। সবার মুখ থমথমে, যেন এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টির ধারা নামবে তাদের দু চোখ বেয়ে। মিসেস ক্র্যাচিট চোখ মুছতে মুছতে বলল, এই তোমরা সামলাও নিজেদের, এক্ষুনি তোমাদের বাবা ফিরে আসবে। পিটার বলল, বাবার ফেরার সময় তো পেরিয়ে গেছে মা। উনি আজকাল বড্ড ধীরে হাঁটেন। অন্য একজন ছেলে বলল, টিম যখন কাঁধে করে ঘুরে বেড়াতো তখন বাবা খুব জোর হাঁটতেন। মিসেস ক্র্যাচিট বলল, ও খুব হালকা ছিল কি না? যাই হোক, ওসব কথা এখন আর নয়, উনি ফিরে এসেছেন। ক্র্যাচিট ঘরে এসে ঢুকল। ওর চোখ মুখ শুকনো দেখালো, গলায় কমফোর্টার জড়ানো। তাকে ফিরতে দেখেই ছেলেমেয়েরা ছুটে গেল, আদর করে জড়িয়ে ধরল। বাবা! ওরা যেন বলতে চাইল, বাবা দুঃখ করো না, ভুলে যাও সবটা। চা তৈরি করাই ছিল। সেই কাপ হাতে নিয়েই বব ক্র্যাচিট স্বাভাবিক কথা বলার চেষ্টা করল। এমন ভান করল যে সে খুব সুখেই আছে। মিসেস ক্র্যাচিটের সেলাইয়ের দিকে মনোনিবেশ করে খানিক বাহবা দিল সে। আজ তুমি কোথায় ছিলে রবার্ট? মিসেস ক্র্যাচিট প্রশ্নটা করেই স্বামীর দিকে চাইল। আজ কোথাও যায়নি তো তেমন, বলে বব একটু শ্বাস নিল। এরপর ফের বলল, ওর কবরে গিয়েছিলাম। আমি ওকে কথা দিয়েছিলাম প্রতি রবিবার ওর ওখানে গিয়ে দুদণ্ড সময় কাটাবো। শোনা আমার এতক্ষণ একটু জোর করেই বব নিজেকে সামলে রেখেছিল, কিন্তু আর সে সামলাতে পারল না, পুরোপুরি ভেঙে পড়ল। ওর কান্না দেখেই বাড়ির আর সবার চোখ ছলছল করে উঠল। সবাই একসঙ্গে আর্তনাদের সুরে চিৎকার করে বলে উঠল, খানিকক্ষণ এমন চলার পর বব চোখ মুছে বলল,
শোনো, তোমরা প্রতিজ্ঞা করো, আমরা যেখানেই থাকি না কেন ছোট্ট টিমকে কেউ কখনো ভুলবো না। কোনোদিনই ভুলবো না, এক মুহূর্তের জন্য না। এইসব দেখে শুনে স্ক্রুজের মন ভেঙে পড়েছিল। ছোট্ট টিমকে সে একদিন মাত্র দেখেছে, কিন্তু তাতেই যে সে তাকে এতটা ভালোবেসে ফেলেছিল সেটা সে আগে বোঝেনি। স্ক্রুজের ঠিক পেছনেই মূর্তি দাঁড়িয়েছিল। সেদিকে ফিরে সে বলল, আমি জানি তোমার যাওয়ার সময় আগত, শুধু যাওয়ার আগে এটুকু বলে দিয়ে যাও, তখন সবাই কার মৃত্যুর কথা নিয়ে আলোচনা করছিল? হ্যাঁ। মূর্তি কোনো কথা বলল না। সে হাঁটা দিল যেখান দিয়ে তারা এদিকে এসেছিল সেদিকেই। স্ক্রুজও চলল তার পিছু পিছু। আবার সেই ব্যবসায়ী পট্টি, ব্যবসাদারদের ভিড়, ফিসফিসানি। কিন্তু এবারেও স্ক্রুজ সেখানে নিজেকে দেখতে পেল না। আর সেই মূর্তি চলছে তো চলছেই, শুধু স্ক্রুজ দাঁড়ালে তবেই সে থামছে। মূর্তি দাঁড়ালো, কিন্তু আঙুল উঁচু করল অন্যদিকে লক্ষ্য করে। স্ক্রুজ বলল, সামনেই তো আপিস, তবে তুমি ওদিকে কি দেখাচ্ছ? মূর্তি যেমনটা দাঁড়িয়েছিল সেভাবেই ঠাঁই রইল। এইবারে স্ক্রুজ ছুটে গেল আপিসের দিকে। ভিতরে উঁকি দিল আপিসের জানালা দিয়ে। কি আশ্চর্য, এ তো আপিস বটে, কিন্তু তার আপিস নয়। আসবাবপত্রগুলো অন্য, আর আপিসের বড় চেয়ারটাই যে বসে রয়েছে সেও সে নয়, অন্য লোক। এত সবের পরেও স্ক্রুজ কিছুই বুঝল না, বরং সে স্থির করল মূর্তি যেদিকে ইশারা করছিল ওদিকে যাওয়াই ভালো। এরপর মূর্তির পিছু পিছু সে মস্ত এক লোহার ফটকের সামনে এসে হাজির হলো। এটা একটা কবরখানা। খানিক ইতস্তত ভঙ্গিতে স্ক্রুজ গেট ঠেলে ভিতরে ঢুকল। মূর্তি কবরগুলো ভেদ করে চলল, আর সে পাশ কাটিয়ে এভাবে একটা কবরের সামনে গিয়ে মূর্তি দাঁড়ালো। আঙুল দিয়ে দেখালো সেটা। এতক্ষণে এক অজানা ভয়ে স্ক্রুজের সারা শরীর কাঁপছিল। খবরের ফলকে লেখা মৃত ব্যক্তির নাম পড়ার সাহস হচ্ছিল না তার, কিন্তু সামনে না গেলেই যে নয়। মূর্তির দিকে ফিরে স্ক্রুজ বলল, ওখানে যাওয়ার আগে একটা প্রশ্ন করব। তুই যে এইসব দেখাচ্ছ তা কি ঘটবেই, নাকি সম্ভাবনা মাত্র? এই কথার কোনো জবাব দিল না মূর্তি। কবরের দিকে আঙুল উঁচিয়ে রাখল। মানুষ যেরকম কাজ করে তার পরিণামও সেই রকমই হয়, কিন্তু সে যদি স্বভাব বদলায় তাহলে পরিণতিরও বদল ঘটবে, কি তাই নয়? হ্যাঁ, শুধু এটুকুই তুমি বলো, তাহলে আমি মনে ভরসা পাবো। তবু মূর্তি স্থির দাঁড়িয়ে রইল, কিচ্ছু বলল না। অগত্যা স্ক্রুজ দীর্ঘশ্বাস টেনে ভয়ে ভয়ে এগিয়ে গেল কবরটার দিকে। কবরের ফলকে লেখা নামটা সে পড়ল। দেখল ফলকের ওপরে বড় বড় অক্ষরে লেখা অ্যাভেঞ্জার স্ক্রুজ। দেখা মাত্রই স্ক্রুজ চিৎকার করে হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ল। মূর্তির দিকে ফিরে বলল, তাহলে সেই বিছানাটার ওপরে যে ব্যক্তিটি মনে পড়েছিল সেটা আমি। এইবার মূর্তি কবরের দিক থেকে আঙুল তুলে ওর দিকে ইশারা করল। অ্যাভেঞ্জার ডুকরে কেঁদে উঠল, মিনতি করল, না না না, এ হতে পারে না, হতে পারে না, আমি আর সেই মানুষ নই, বদলে গেছি। তোমরা এসব না দেখালে এভাবেই আমার দিন ফুরাতো সেটা নিশ্চিত, কিন্তু এখন তা হবে কেন? এই দৃশ্য বদলানোর কোনো আশাই যদি না থাকে, এই জিনিস কেনই বা দেখালে তোমরা?
মূর্তির হাতটা যেন এই প্রথমবারের জন্য নড়ে উঠল। আকুতি ভরা কণ্ঠে স্ক্রুজ বলল, জানি জানি তোমার দয়ার শরীর, তুমি শুধু এটুকু ভরসা দাও যে আমি যদি স্বভাব বদলাই তাহলে এই ভবিষ্যতের চেহারাটাও পাল্টে যাবে। মূর্তির হাত তখন থরথর করে কাঁপা শুরু করেছে। তবু স্ক্রুজ বলল, এরপর থেকে ধুমধাম করে আমি বড়দিন পালন করব, কোনো কঞ্জুসি করব না। আমার কাছে সারাটা বছরই হবে বড়দিন। বলো, তবে কি ভবিষ্যতের এই লেখা বুঝবে? ব্যস্ত হয়ে সে মূর্তির হাত ধরার চেষ্টা করল, কিন্তু সেই মূর্তি কিছুটা সরে গেল। স্ক্রুজ বুঝল মূর্তি এবারে চলে যাবে, তাই সে প্রার্থনার টান বাড়িয়ে দিল অদৃষ্ট বদলাবার জন্য। এমন সময় সে দেখল মূর্তির শরীরটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এবং শেষটাই সেই মূর্তি ক্ষীণতর হয়ে বিছানার চাদরের সঙ্গে মিশে গেল। এই বিছানা তারই, হ্যাঁ, এই ঘরটা ওর। সেটা বুঝতেই স্ক্রুজ যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, সময় তাহলে ফুরিয়ে যায়নি। সে চাইলে এখনো ভুল ত্রুটি শুধরে নিতে পারবে। মনে মনে সে ভাবল, মারলে আর ওই 3 জন বন্ধু যা শিখিয়ে গেল তা সে কখনোই ভুলবে না। বলা ভালো, ওরা তাকে বাঁচিয়ে দিয়ে গেল, নতুন করে প্রাণ দিল। ভাই জেকব, আমি এবার পুরো বদলে যাব। দেখো, আমি হাঁটু গেড়ে শপথ দিচ্ছি। সত্যি সত্যি সে হাঁটু মুড়ে প্রতিজ্ঞা করল। তার 2 চোখ বেয়ে ঝমঝমিয়ে ঘন বর্ষা খেলে গেল। এরপর সে উঠে পড়ল। ভাবল, এখন কি করা যায়, কি করা যায়? বলেই কোনো কারণ ছাড়া সে একচোট হেসে নিল। তারপর মহা আনন্দে বলল, এখন প্রচন্ড হালকা মনে হচ্ছে, একদম পালকের মতন। এখন আমি খুব সুখী। শুভ বড়দিন। উফ, কি মিষ্টি কথা। সবার কাছে এখন গিয়ে আমি বড়দিনের শুভেচ্ছা জানাবো, নতুন বছরের শুভেচ্ছা জানাবো। কি আনন্দ! এরপর সে নিজের ঘরটা খুব ভালোভাবে দেখল। এই তো এইখান দিয়েই মার্লের ভূত এসেছিল। এই কোনটাতেই বসেছিল বর্তমানের বড়দিন। এই জানলা দিয়েই তো সে দেখেছিল সেই কৃপণগুলো ছায়ামূর্তি। সবটাই সত্যি, হ্যাঁ, সবটাই সত্যি, সবটাই সত্যি। নিজের মনে স্ক্রুজ হেসে উঠল। এত প্রাণ খুলে সে বহুদিন পর হাসল। তখনই ওর মনে হলো, আজ মাসের কত তারিখ কে জানে। যাকে ওসব ভেবে লাভ নেই, আমি এখন ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছি। ও কি মজা! এমন সময় গির্জার ঘন্টাটা শব্দ করে বেজে উঠল। স্ক্রুজ অনেকক্ষণ সময় সেদিকে কান পেতে সেটা শুনল, তবু তার যেন আশ মিটল না। ঘন্টার শব্দ যে এতটা মিষ্টি হয় তা সে এর আগে কখনোই বোঝেনি। জানালার দিকে দৌড়ে গিয়ে দড়াম শব্দে সে কবাটগুলো খুলে ফেলল। বাইরে পরিষ্কার আকাশ, কুয়াশার লেশ মাত্র নেই। সোনালি আভা যেন মায়াময় ভঙ্গিতে চারিদিকে ছড়িয়ে পড়েছে, সঙ্গে প্রাণ জোড়ানো ঝিরঝিরে শান্ত হাওয়া। আহা, কি আনন্দ, কি উচ্ছ্বাস! গলি দিয়ে ছোট্ট একটা ছেলে হেঁটে রাস্তা পার হচ্ছিল। তাকে কাছে ডেকে স্ক্রুজ জিজ্ঞাসা করল, ও খোকা, বলছি আজ কত তারিখ গো? এমন বুড়োর মুখে এই প্রশ্ন শুনে ছেলেটা পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল। সে শুধু বলল, হ্যাঁ,
বলি আজ কত তারিখ? সে কি, আজ তো বড়দিন। এই কথা শোনা মাত্র স্ক্রুজ বেজায় খুশি হলো। মনে মনে সে ভাবল, ও আজ তাহলে বড়দিন, কি আনন্দ! কিন্তু এই এক রাত্রির মধ্যেই এত কাণ্ড ঘটে গেল। আর হবে নাই বা কেন? ওরা তো আর মানুষ নয়, ওরা চাইলে সব পারে। যাকে যাকে, এই খোকা, এই দিকে একটু শোনো। কিছু বলছেন? হ্যাঁ বলছি, ওই হাঁস মুরগি বিক্রি হয় ওই দোকানটা তুমি চেনো? বেশি দূর মনে হয় নয়, তাই না? এই কাছেই কোথাও হবে। হ্যাঁ চিনি। বাহ বাহ, তুমি দেখছি খাসা ছেলে। আচ্ছা, তুমি কি বলতে পারো সবচেয়ে বড় টার্কি কোথায় পাবো? কোনটা? এই আমার মতো বড়? বাহ, তুমি তো চমৎকার কথা বলো। হ্যাঁ, ওটার কথাই বলছি তো। ওটা তো এখনো ওই দোকানেই আছে। তাহলে ভাই একটা কাজ করো, তুমি বরং ওদের গিয়ে খবর দিয়ে ওটা এখানে আনার ব্যবস্থা করো, কেমন? তুমি ফিরে এলে তোমায় 1 শিলিং দেব, কেমন? আর যদি 5 মিনিটের মধ্যে ওদের কাউকে নিয়ে আসতে পারো তবে আধ-গিনি দেব। এই কথা শোনা মাত্র ছেলেটা রকেটের বেগে দৌড় দিল সেই দোকানটার দিকে। একটা কথা ভেবে স্ক্রুজ মনে মনে একটু হাসল। এই টার্কিটা আমি বব গ্র্যাজুয়েটের ওখানে পাঠাবো, কেউ জানতেই পারবে না কে পাঠালো। অফ, কি মজা হবে! মিনিট 5-এর মধ্যে টার্কি এসে হাজির। দোকানির সঙ্গে কথা বলে সেটার দাম চুকিয়ে স্ক্রুজ ববের ঠিকানাটা দিল। অবশ্য সঙ্গে বকশিস মিলল সেই ছেলেটা ও দোকানি দুজনেরই। এই এত দূর তুমি এটা বয়ে নিয়ে যেতে পারবে না, বরং ঘোড়ার গাড়ি করে চলে যাও, কেমন? এই বলে সে দোকানির হাতে সেই গাড়ি ভাড়াটাও গুঁজে দিল। এরপর সে বাড়ি ফিরে দাড়ি কামাল। কিন্তু সে এতটাই অন্যমনস্ক ছিল যে হাত কেঁপে ওর গালে 2-1 জায়গায় ছড়েও গেল। তবু সে সেটা গ্রাহ্য করল না। দাড়ি কামানো হলো। সে আলমারি খুলে একটা দামি পোশাক বের করলো। তারপর বেরিয়ে পড়ল পথে। পথে যার যার সঙ্গেই দেখা হলো, মুখে মিষ্টি হাসি টেনে স্ক্রুজ বলল, শুভ বড়দিন। ওরাও প্রতি শুভেচ্ছা জানালো। সত্যি, এর মতো মিষ্টি কথা যে আর দুটো নেই। শুভ বড়দিন। কিছু দূর যেতেই ওর সঙ্গে দেখা হলো সেই 2 ভদ্রলোকের, যারা গতকাল ওর কাছে চাঁদা নিতে এসেছিলেন। স্ক্রুজকে দেখেও না দেখার ভান করে ওরা চলেই যাচ্ছিল, কিন্তু স্ক্রুজই ডাকলো ওদের। এই ছোকরা, শোনো শোনো, গতকাল কি রকম টাকা তুললে? তোমরা সত্যি খুব মহান কাজ করেছো। শুভ বড়দিন মিস্টার স্ক্রুজ। ওরা খুব বিস্মিত হলো। হ্যাঁ, সেটা আমারই নাম বটে, যদিও সেটা শুনে কেউই খুব একটা খুশি হয় না, উল্টে গালমন্দ করে। যাই হোক, আসুন আমার চাঁদাটা নিয়ে যান। চাঁদার খাতায় স্ক্রুজ যে সংখ্যাটা লিখল তা দেখে দুজনেরই চোখ কপালে ওঠার জোগাড় হলো। তারা বললেন, মিস্টার ক্রুজ, আপনি বোধহয় ঠাট্টা করছেন আমাদের সঙ্গে। দূর, আপনাদের সঙ্গে কি আমি ঠাট্টা করতে পারি? বহু দিনের জমানো টাকা এখন একসঙ্গে দিচ্ছি। আচ্ছা, আপনারা সময় করে এসে না চাঁদাটা নিয়ে যাবেন, কেমন? সেই দুজন কাঁচুমাচু ভঙ্গি করে বললেন, কি বলে যে আপনাকে। ধুর, এতে ধন্যবাদ জানাবেন কেন? আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা মানুষের ভালো করছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এরপরেই স্ক্রুজ গির্জায় গেল। প্রার্থনা শেষে ওখান থেকে বেরিয়ে সারাটা দিন পথে পথে ঘুরল। এক অপার্থিব শান্তিতে 2 চোখ ভরে সে মানুষজনের আমোদ উচ্ছ্বাস দেখল। আরে রাখো তো, রাখো তো, তুমি নিয়েছ? আচ্ছা। ছোটদের প্রাণ ভরা আদর আর ভিখিরিদের প্রত্যেককেই পয়সা দিল।
বিকেলবেলা সে গিয়ে হাজির হলো তার ভাগ্নের বাড়ি। পাছে কেউ কিছু ভাবে, তাই সে খানিকটা সময় সামনের রাস্তাতে পায়চারি করল। শেষটায় মনের সমস্ত দ্বিধা ফুৎকারে উড়িয়ে সে দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ল। একটু পরেই একটা অচেনা মেয়ে দরজা খুলে দিল। হ্যাঁ বলুন, কাকে চান? মা, তোমার মনিব কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। সেই মেয়েটা ও স্ক্রুজ কেউই কাউকে চেনে না, তাই একটু ইতস্তত করেই সে জানতে চাইল, তিনি কোথায়, কি করছেন? উনি এখন খাবার ঘরে আছেন, দিদিও সেখানেই আছেন। আসুন, আপনি ভেতরে আসুন, বরং চলুন সেখানেই আপনাকে নিয়ে যাই। মেয়েটির পিছু গিয়ে স্ক্রুজ পৌঁছল সেই খাবার ঘরে। দেখল তার ভাগ্নে সেখানেই আছে। সে ডাকল, ফ্রেড। ডাক শুনে ফ্রেড চমকে উঠল। কে? মামা? হ্যাঁ ফ্রেড, এই যে আমি তোর বাড়িতে নিমন্ত্রণ খেতে এলাম। দেখ দেখ। স্ক্রুজকে দেখে ফ্রেড ও তার স্ত্রীর মনে যে কি আনন্দ হলো তা ভাষায় বর্ণনা করা শক্ত। মামা এসেছে? মামা? যে মামা নাকি কোনোদিনই তাদের বাড়িতে পা রাখেনি, আজ সে নিজে থেকেই এখানে এসেছে। অন্য আরও কিছু মানুষ নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে উপস্থিত ছিল। ফ্রেড একে একে তাদের সবার সঙ্গে মামার পরিচয় করিয়ে দিল। মামা, ইনি আমার স্ত্রী, এ আমার শ্যালক, আর ইনি মিস্টার প্যাট্রিক, আর ও আমার শালিকা। আর তারাও এই ঘটনায় খুব খুশি হলো। সবার সঙ্গে মিলে সেদিন বেশ রাত অবধি স্ক্রুজ খুব আনন্দ করল। এত মজা বোধহয় সে জীবনে আর কোনোদিনই করেনি। কারি কারি টাকা উড়িয়েও এই আনন্দ কেনা যায় না। এরপর দিন স্ক্রুজ খুব সকালেই আপিসে গেল। সে ভাবছিল, বব যদি আজ একটু দেরি করে আপিসে আসে তাহলেই। তার আশা পূর্ণ হলো। 9টা বেজে যাওয়ার পরও ক্র্যাচিটের দেখা নেই। ঘড়িতে 9:15 হলো, তবু সে এলো না। শেষটায় পুরো 18 মিনিট দেরি করে সে এসে আপিসে ঢুকল। তাকে দেখেই গলাটা একটু গম্ভীর করে স্ক্রুজ ডাকল, এই এদিকে এসো। মুখ কাঁচুমাচু করে বব সেদিকে এগিয়ে গেল। আর তখনই খুব জোর ধমক দিয়ে স্ক্রুজ বলে উঠল, কি ভেবেছোটা কি? এত দেরি হলো যে? আগে একটা দিন এমন হয়ে গেল, কোনোদিন আর এমনটা হবে না। টেবিলের উপর ঘুষি চালালো স্ক্রুজ। না 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 না, এসব আমি বহুদিন সহ্য করেছি। আর নয়, আমি ঠিক করে ফেলেছি যে তোমার বেতনটা বাড়িয়েই দেব। এই কথা শুনে বব তো পুরোপুরি স্তম্ভিত। মনে মনে সে ভাবল, লোকটা নিশ্চয়ই খুব ক্ষেপে গেছে, এক্ষুনি কিছু একটা করা দরকার। ওর ভাবভঙ্গি দেখে স্ক্রুজ সবটা বুঝে ফেলল। সে এগিয়ে গিয়ে ক্র্যাচিটের পিঠে চাপড় মেরে বলল, শুভ বড়দিন বব। এইবার ওর বিশ্বাস হলো যে ওর মনিব স্ক্রুজ মন থেকেই কথাগুলো বলছেন। বব, জানি এতদিন তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি। এখন তোমার মাইনে আমি বাড়িয়ে দেব। আর তাছাড়া অন্যান্য বিষয়েও সাধ্য মতন তোমার পরিবারের পাশে থাকার চেষ্টা করব। আপিসের পরে সেই সব নিয়ে আলোচনা করা যাবে। কেমন? এখন যাও, এই নাও পয়সা। একটা কয়লার বাক্স কিনে নিয়ে এসো দেখি, তারপর আগুন জ্বালো। উফ, কি ঠান্ডা। ববের সামনে সেই দিন স্ক্রুজ যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছিল। ছোট্ট টিমের প্রতি সে যত্ন নিল, মানুষ করে তুলল স্বাভাবিকভাবেই। সে মারা তো যায়নি, বরং এখন টিম দিব্যি সুস্থ শরীরে জীবিত। এরকম হঠাৎ বদলে যাওয়া স্ক্রুজকে দেখে প্রথম সবাই খুব ঠাট্টাই আর কি করত, কিন্তু সে সেসব গায়ে মাখত না। কারণ সে বিশ্বাস করত, কোনো কিছু ভালো করলেই প্রথম লোকে ব্যঙ্গ তামাশা করে,
এখন সে বেজায় খুশি, আর এটাই তার পক্ষে যথেষ্ট। এরপর লোকে কি বলল না বলল তাতে ওর কিচ্ছু আসে যায় না। তবে আর কোনোদিনই সেই অপার্থিব ব্যক্তিরাও স্বপ্নে দেখা দেয়নি, কিন্তু তারা যে শিক্ষা স্ক্রুজকে দিয়েছিল তা অমৃত সম, সেটা সে কোনোদিনই ভোলেনি। এরপর থেকেই সে এমন নিখুঁতভাবে বড়দিন পালন করত যে লোকে বলতো, বড়দিন পালন কিভাবে করে তা জানতে হলে এভেঞ্জার ক্রুজকে দেখো। আপনাদের সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা। আপনারা শুনলেন প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল গল্পটি। গল্পটির ভাবানুবাদ করেছেন অভিক পোদ্দার। নাট্যরূপ, সূত্রধার ও কথক আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, তমাল মুখার্জি, বর্ণিশা ভট্টাচার্য, এনামুল খান, সৌরভ সাহা, কুন্তল ভট্টাচার্য, নীল চক্রবর্তী, শুভদীপ ঘোষ, সুজন ঘোষ, অধ্যায় সাহা, দেবস্মিতা দাস, অস্মিতা মুখার্জি পাল, আদিত্য বসু, দীপ্যমান ভট্টাচার্য, পার্থ মুখার্জি, পূজা চক্রবর্তী, সাহিত্য সিনহা, ঋদ্ধিশ ঘোষ, প্রাহি, বর্ষা, অগ্নিদ, আরাধ্যা ও আমি অমিত। সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। পোস্টার ডিজাইনে ছিলেন মিনিমালি। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।